Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. How are you, Good sir? evening, sir. Good evening. Alhamdulillah, I'm fine. And you? Alhamdulillah. Okay, welcome to our new another online class. I'm so glad to see all of you here today. This is the beginning of an exciting journey where we will learn and grow together. I hope you are as excited as I am. Let's make this class an enjoyable and productive for everyone. So today is the second class. You know that this is basic to advanced spoken English course organized by Hassan Sejia Spoken English and Khan Method Publication. And this is your beloved learning partners, Mahmudul Hassan Khan with you. On this course, we will try to cover these three books. This Hassan's Easier Spoken English and another Children Spoken and Primary Grammar and another a complete book of written, spoken, and English grammar. So এই তিনটে বইয়ের উপরে আমাদের পুরো 3 মাসে একটা আমরা জার্নি করব। এখন এখানে তো প্রায় টোটাল আমাদের 1560 পেজ আছে, এতগুলো তো পড়ানো সম্ভব না। আমরা এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করব যেগুলো দিয়ে দেখা যাচ্ছে যে এগুলোর ওভারঅল জিনিস চলে আসবে। আপনাকে লক্ষ লক্ষ হাজার হাজার মনের মধ্যে যা চাই সেটা দিয়ে তো আমাকে বাক্য বানাতে হবে, অথবা আমরা যারা টিচার প্রফেশনে আছি আমাদেরকে অন্যদেরকে শেখাতে হয়। তো এই শেখানোর ক্ষেত্রে কিভাবে আমরা শিখতে পারি বা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এই জিনিসটাও এখানে আমরা ইনশাআল্লাহ ফুটিয়ে তোলার চেষ্টা করব। এর আগের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম টু বি ভার্ব। টুডে ইজ আওয়ার সেকেন্ড ক্লাস। আজকে দুটো ক্লাস। আমরা টোটাল 5টা ক্লাসের মধ্যে পুরো ইংরেজির একটা যেই কয়টা পার্ট আছে, মোটামুটি ভাবে বলা যায় যেই কয়টা পার্ট আছে এগুলোকে একটু কভার করার চেষ্টা করব। মানে মোটা দাগে যেগুলো টু বি ভার্বের ব্যবহার, টু হ্যাভ ভার্বের ব্যবহার, টেন্স, ভয়েস ন্যারেশন, যেগুলো মোটা দাগে আমাদের বেশি লাগে, তো সেগুলোকে আমরা কভার করার চেষ্টা করব। On our previous class, we discussed about to be verb, different uses of to be verb. To be verb এর বিভিন্ন ব্যবহার সম্পর্কে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে জেনেছিলাম। আজকে আমরা যেটার মধ্যে আমরা দেখেছিলাম কিভাবে টু বি ভার্বকে সাবজেক্টের পরে টু বি ভার্বকে ব্যবহার করে নাউনের সাথে, অ্যাডজেক্টিভের সাথে, প্রিপোজিশনের সাথে অথবা মেইন ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্স হিসেবে অথবা প্যাসিভ ফর্মের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায়। আশা রাখছি যে আজকে যারা উপস্থিত আছেন তারা গত ক্লাসটাতে উপস্থিত ছিলেন। যদি কোনো কারণবশত উপস্থিত না থেকে থাকেন তাহলে হয়তো ভিডিওটা দেখেছেন, যদি নাও দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করছি পরের সময় করে ইনশাল্লাহ আগের যে ভিডিওটা ছিল ওরিয়েন্টেশন ক্লাসে সেই ভিডিওটা দেখে নেবেন। সো আজকে আমরা যেটা এখান থেকে আমরা এই ছবি থেকেও কিছু বাক্য বানিয়েছিলাম। সো আমি যদি একটু ফার্স্ট অফ অল আই উড লাইক টু রিমাইন্ড ইউ আওয়ার প্রিভিয়াস সাম লেসনস, কিছু জিনিস যেটা আজকেও আমাদের কাজে লাগবে। সেখানের মধ্যে একটা হচ্ছে আমরা তো নাউন জেনেছিলাম, যে কোনো নামকে, পাশাপাশি হচ্ছে প্রোনাউন যেখানে আমরা দেখেছিলাম নমিনেটিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এন্ড অবজেক্টিভ প্রোনাউন মধ্যে। যদি আমরা এগুলো কিছুই না পারি, যদি আমরা জাস্ট খালি এটাকে এইভাবে নেই, আই আমি আমার, উই আমরা আমাদের, ইউ তুমি তোমার, ইউ তোমরা তোমাদের, হি সে তার, সি সে তার, ইট ইয়া ইয়ার, দে তাদের, অথবা পসেসিভের ক্ষেত্রে এই কয়টা যদি নেই, আর অবজেক্টিভের ক্ষেত্রে যদি আমি এই কয়টা নেই, মি আমাকে, আসা আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, ইটিয়াকে, দেম তাকে, এইগুলোর এই ব্যবহার হচ্ছে অধিক বেশি পরিমাণে, তাই না? এগুলোর ব্যবহার অধিক পরিমাণে হয়ে থাকে। সো এই গুলোর ব্যবহার গত ক্লাসে আমরা দেখেছিলাম এবং এখানেও একটু দেখবো আর কি। সো পার্সনের ক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো আমাদের পুরো ইংরেজি জগতের মধ্যে লাগে সেই জিনিসগুলোর মধ্যে মোটা দাগে যে কটা আছে তার মধ্যে একটা হচ্ছে পার্সন। পার্সন দ্য ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং আমরা গত ক্লাসে দেখেছিলাম প্রত্যেকটা যেহেতু সিঙ্গুলার হয় না হলে প্লুরাল হয়, তো সেই জায়গা থেকে পার্সনের ক্ষেত্রে, পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, second person singular number and second person plural number, third person singular number and third person plural number। এই কয়টা নাম্বার এবং পার্সনটাকে আমাদেরকে মনে রাখতে হয় বিভিন্ন গ্রামাটিক্যাল পার্ট গুলো যখন আমরা দেখব সেইগুলোকে বোঝার ক্ষেত্রে। যেখানে আমার পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরালটা আমাকে কি করতে হবে, আলাদা করে
জানতে হবে। তো আমরা তো এগুলো সবগুলোই জানি। এখন আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, দ্য ইউজেস অফ টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের ডিফারেন্ট ইউজেস নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব। টু হ্যাভ ভার্বের একটা ব্যবহার হচ্ছে, মনে করেন যে আমি যদি বলতে চাই যে আমাদের একটা গাড়ি আছে, অথবা তাদের একটা গাড়ি আছে, অথবা তার একটা গাড়ি আছে, তোমার একটা গাড়ি আছে, অথবা আমি বলতে চাচ্ছি যে আমার একটা ল্যাপটপ ছিল, অতীতে ছিল, অথবা তার একটি ল্যাপটপ ছিল, পাস্টে তার একটা ল্যাপটপ ছিল, অথবা তাদের একটা ল্যাপটপ ছিল, তোমার একটা ল্যাপটপ ছিল, অথবা আমি যদি বলতে চাই যে আমাদের একটা বাড়ি থাকবে, তাদের একটা বাড়ি থাকবে, তার একটি বাড়ি থাকবে, তোমার একটা বাড়ি থাকবে, এই জাতীয় যেই আম, বাংলায় যেই চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে আসতে পারে, এগুলো যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সেক্ষেত্রে আমরা টু হ্যাভ ভার্বের ব্যবহারটা করতে পারি। এখানে তখন টু হ্যাভ ভার্বটার অর্থ হয় মালিকানা অর্থে, অর্থাৎ আমার অধীনের মধ্যে আমি কোনো কিছু একটা মালিক, বা আমার অধীনে কোনো কিছু একটা আছে, সেই ক্ষেত্রে আমরা টু হ্যাভ ভার্বটা ব্যবহার করব। তখন বর্তমানে হ্যাভ হ্যাজ অর্থ হচ্ছে আছে, হ্যাভ মেইন ভার্ব, মানে মেইন টু হ্যাভ ভার্ব, এটা থেকে বের হয়েছে হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, এগুলো। সো এখানে বর্তমানে জন্য ব্যবহার করা হয় হ্যাভ অথবা হ্যাজ, যার অর্থ হচ্ছে আছে। অতীতের জন্য ব্যবহার করা হয় হ্যাড, যার অর্থ হচ্ছে ছিল। ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় উইল হ্যাভ, যার মিনিংটা আসে হচ্ছে থাকবে। সো হ্যাভ হ্যাজ আছে, অতীতে হ্যাড ছিল, ভবিষ্যতে উইল হ্যাভ থাকবে। এখন এই আমরা যদি যেখানে ইচ্ছা সেখানে কি হ্যাভ হ্যাজটা ব্যবহার করতে পারবো, নাকি নির্দিষ্ট কোনো বিধি নিষেধ আছে, নির্দিষ্ট কোনো রুলস আছে? ডেফিনেটলি দেয়ার আর সাম ডেফিনেট রুলস। সো এইগুলো কি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জাস্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা আছে এটার সাথে বসবে হ্যাজ। বাকি যেগুলো আছে এই সবগুলোর সাথে বসবে হ্যাভ, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন, সবগুলোর সাথে বসবে হচ্ছে হ্যাভ। আর এটা হচ্ছে বর্তমানের জন্য। অতীতকালে যত প্রকারের সাবজেক্ট হতে পারে সকল সাবজেক্টের জন্য আমার অতীতকালে বসবে হচ্ছে হ্যাড। ভবিষ্যতে সকল সাবজেক্টের জন্য আমার বসবে হচ্ছে উইল হ্যাভ। সাবজেক্ট গুলো যাই হোক না কেন, এখানে আমার উইল হ্যাভ ব্যবহার হবে আর কি। সো আচ্ছা, আমরা বর্তমানের জন্য হ্যাভ হ্যাজ, অতীতের জন্য হ্যাড, ভবিষ্যতের জন্য উইল হ্যাভ ব্যবহার করা হবে। এইগুলো যদি আমরা একটা প্যাটার্ন তৈরি করি, তাহলে প্যাটার্নটা কেমন হবে? জাস্ট এরকম। একজন বলেন তো একটু প্যাটার্নটা। আমরা আগে যেটা বললাম সেটাকে যদি যার অর্থ হচ্ছে বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে, কেউ একজন বলেন তো এই প্যাটার্নটা। হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, মাসুম হ্যাজ মাসুমের আছে, ফাতেমা হ্যাজ ফাতেমার আছে, মাই ফাদার হ্যাজ আমার বাবার আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাড তার ছিল, শি দ্যাটস হ্যাড তার গ্রেট, ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনিবডি এলস অন্য কেউ একজন পরেরটা একটু বলেন তো। প্রথম লাইন না অতীতটাকে পড়বো? অন্য আর হ্যালো, কেউ বলবেন? আমি ইয়েস স্যার। বলবো স্যার। হি হ্যাজ তার আছে, এটা পাস্ট ফর্ম স্যার, পাস্ট ফর্ম। ওকে। হি হ্যাড তার ছিল, শি হ্যাড তার ছিল, মাসুম হ্যাড মাসুমের ছিল, ফাতিমা হ্যাড ফাতিমার ছিল, মাই ফাদার হ্যাড আমার বাবার ছিল, আই হ্যাড আমার ছিল, উই হ্যাড আমাদের ছিল, ইউ হ্যাড তোমার ছিল, ইউ হ্যাড তোমাদের ছিল, দে হ্যাড তাদের ছিল। Excellent, you are doing fantastic. Thank you very much sir. Next Thank future form, anybody else? হি উইল হ্যাভ, তার থাকবে, শি উইল হ্যাভ, তার থাকবে, মাসুম উইল হ্যাভ, মাসুমের থাকবে, ফাহিমা উইল হ্যাভ, ফাহিমার থাকবে, মাই ফ্রেন্ডস উইল হ্যাভ, আমার বন্ধুর থাকবে, আই উইল হ্যাভ, আমার থাকবে, উইল হ্যাভ, আমাদের থাকবে, ইউ উইল হ্যাভ, তোমার থাকবে, ইউ উইল হ্যাভ, তোমাদের থাকবে, দে উইল হ্যাভ, তাদের থাকবে। Excellent, you are doing great sir, thank you. সো আমরা এই ফরম্যাট গুলো যদি আমাদের জেহনের মধ্যে নিয়ে নিতে পারি, অর্থাৎ হচ্ছে আমরা যদি মেমোরাইজ করতে পারি, জাস্ট যত ক্ষেত্রে আজকে আমরা কি কি দেখাবো, এই মালিকানা অর্থে দেখাবো,
পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখাবো, তারপরে হচ্ছে অন্যান্য যতগুলো ক্ষেত্রে দেখাবো, প্যাসিভ ফর্মের ক্ষেত্রে, সব ক্ষেত্রে এই জিনিসটা থাকবে। সেটা হচ্ছে যে সাবজেক্টের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সবার ক্ষেত্রে হ্যাভ। অতীতে সবার জন্য সব ধরনের সাবজেক্টের জন্য হ্যাড, ভবিষ্যতে সবগুলোর জন্য হচ্ছে উইল হ্যাভ। এগুলো হচ্ছে কমন। জাস্ট খালি আমি এখানে কি করব, দুনিয়াতে যত ধরনের শব্দ হতে পারে, চেয়ার, টেবিল, বিজনেস, প্রবলেম, যত ধরনের হইতে পারে সেই শব্দগুলো আমি এখানে বসাবো। আর এইটার থেকে একটা চমৎকার আমার মনের মধ্যে যত ধরনের কথা আসতে পারে সেগুলোকে সেন্টেন্সে রূপান্তর করার একটা পেতে পারে। সেটা হতে পারে আমার বর্তমানে প্রেজেন্ট ফর্মে, অথবা পাস্ট ফর্মে, অথবা ফিউচার ফর্মে, যে কোনোটাতে ক্ষেত্রে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমরা একটা উদাহরণ হিসেবে আ বুক নিই, এটা আ বুক হতে পারে, হি হ্যাজ আ বুক, তার একটা বই আছে, হি হ্যাজ আ বিজনেস, তার একটা ব্যবসা আছে, হি হ্যাজ আ গুড ফ্রেন্ড, তার একটা ভালো বন্ধু আছে, হি হ্যাজ আ ল্যাপটপ, তার একটা ল্যাপটপ আছে। আমার যেটা মন চায় আমি সেটা এখানে বসাতে পারি, কিন্তু এখানের মধ্যে আপাতত অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা একটা বুক দিয়ে করলাম। তাহলে আমি যদি এইটাকে আমার স্টুডেন্টকে অথবা আমি যদি আমার মেমোরিতে নিয়ে নিতে পারি, জাস্ট এখানে আমাকে রিপ্লেস করতে হবে বুকটাকে রিপ্লেস করে দিলেই কিন্তু হয়ে যাবে। কেউ একজন এটাকে রিড আউট করবেন? Anybody is ready to read out it? হি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। শি হ্যাজ আ বুক, তার একটি বই আছে। মাসুম হ্যাজ আ বুক, মাসুমের একটি বই আছে। ফাতিমা হ্যাজ আ বুক, ফাতিমার একটি বই আছে। মাই ফাদার হ্যাজ আ বুক, আমার বাবার একটি বই আছে। আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। ইউ হ্যাভ এ বুক, তোমার তোমার একটি বই আছে। ইউ হ্যাভ এ বুক, তোমাদের একটি বই আছে। দে হ্যাভ এ বুক, তাদের একটি বই আছে। Fantastic. Awesome job, sir. You are really getting the use of these sentences. Thank you very much. Thank you, sir. Next, anybody else? He had a book, past form of these sentences. হি হি হ্যাড আ বুক, তার একটি বই ছিল। শি হ্যাড আ বুক, তার একটি বই ছিল। মাসুম হ্যাড আ বুক, মাসুমের একটি বই ছিল। ফাতেমা হ্যাড আ বুক, ফাতেমার একটি বই ছিল। মাই ফাদার হ্যাড আ বুক, আমার বাবার একটি বই ছিল। আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। উই হ্যাড আ বুক, আমাদের একটি বই ছিল। ইউ হ্যাড আ বুক, তোমার একটি বই ছিল। ইউ হ্যাড আ বুক, তোমাদের একটি বই ছিল। দেই হ্যাড আ বুক, তাদের একটি বই ছিল। Fantastic. Perfect, sir. Then future form. হি উইল হ্যাভ এ বুক, তার একটি বই থাকবে। শি উইল হ্যাভ এ বুক, তার একটি বই থাকবে। মাসুম উইল হ্যাভ এ বুক, মাসুমের একটি বই থাকবে। ফাতিমা উইল হ্যাভ এ বুক, ফাতিমার একটি বই থাকবে। মাই ফাদার উইল হ্যাভ এ বুক, আমার বাবার একটি বই থাকবে। আই উইল হ্যাভ এ বুক, আমার একটি বই থাকবে। উই উইল হ্যাভ এ বুক, আমাদের একটি বই থাকবে। ইউ উইল হ্যাভ এ বুক, তোমার একটি বই থাকবে। ইউ উইল হ্যাভ এ বুক, তোমাদের একটি বই থাকবে। দে উইল হ্যাভ এ বুক, তাদের একটি বই থাকবে। Excellent. Good job, sir. Let's move on to practice. Here, we have learned with the word book. Now we can replace this book word with another word. Which word we can use? Just like mobile. তার একটি মোবাইল আছে, তাহলে কি হবে? হি হ্যাজ আ মোবাইল। আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ আ মোবাইল। আমাদের একটি মোবাইল আছে। উই হ্যাভ আ মোবাইল। We have mobile. তাদের একটি মোবাইল ছিল। দে হ্যাড আ মোবাইল। They have a মাসুমের একটি মোবাইল ছিল। Mobile. মাসুম হ্যাড আ Masum মোবাইল। had a mobile. আমার একটি মোবাইল থাকবে। আই উইল I will will have a have mobile. a তার will একটি have a আইফোন mobile. থাকবে। তার একটি আইফোন থাকবে। He sir. will He he will have a mobile. He will have a mobile. He will have An একটি iPhone. আইফোন থাকবে। Yeah, an iPhone. An He iPhone. will Yes, this is the main point here. iPhone, the first letter of iPhone is vowel. That's why we have to use here N, not A. Okay, that's great. You are absolutely right, sir. So he will have তার একটি ব্যবসা ছিল। বিফোর করোনা তার একটা ব্যবসা ছিল, মনে করেন করোনা পূর্বে তার একটা ব্যবসা ছিল। He তার had একটা ব্যবসা a ছিল। business. He has a He he had had a a business. business. Yeah, He had a business. তার একটা business. ব্যবসা ছিল। তাহলে যদি আমরা বলি যে আব্দুর রহমানের
একটা বাড়ি ছিল। Abdul Rahman had a রহমান home, house, আব্দুর রহমান had a house. Okay, house. that's great. তাহলে এইরকম ভাবে আমরা যদি বলি যে আমি যদি বলি আমার একটা সমস্যা ছিল, আমরা প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি যে স্যার আমি আপনাকে অনেকদিন ধরে দেখি না, তো আপনার কি হলো, বা যে স্যার আমার একটা সমস্যা ছিল, তাহলে কি হবে? I I had a had a problem, sir. problem. I had a problem. সো এইভাবে আমরা যে কোনো ধরনের আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে যে কোনো ধরনের বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে, এইটা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ ব্যবহার করে করে ফেলতে পারি। ওকে, আমার হাসান সিজি স্পোকেন ইংলিশ বইয়ের 57 নম্বর পেজের মধ্যে ডিটেলস দেওয়া আছে। হাসান এবং রফিকুল ইসলাম খান স্যারের খান মেথডের মধ্যে আছে। আস্তে আস্তে যারা পরবর্তীতে আসলে বইগুলো তো অনেকগুলো সামনে আনলে গোলায় যেতে পারে, আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো জিনিস দেখাবো, তো এর পরবর্তীতে এগুলো নিয়ে মনে করেন 10টা 15টা আস্তে আস্তে যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে নিয়ে আমরা প্র্যাকটিস করবো। আর যে সমস্ত স্যার আছেন তারাও এটার জাস্ট একটা আমি এক মেথডে পড়াই, এটা আপনাদের সাথে জাস্ট শেয়ারিং করতেছি। এখানে আসলে আমরা সবাই হচ্ছে লার্নিং পার্টনার। সো জাস্ট উই আর প্র্যাকটিসিং হিয়ার। এখানে আমিও প্র্যাকটিস করছি, আপনারাও প্র্যাকটিস করছেন, বাকি এর পরবর্তীতে আমরা যারা একসাথে থাকবো আমরা একটা লং জার্নি করার চেষ্টা করবো আর কি। সো এটা হচ্ছে একটা পয়েন্ট যে এখানে টু হ্যাভ এর একটা ব্যবহার, যে মালিকানা অর্থে আমার কোনো কিছু একটা আছে বা ছিল অথবা ভবিষ্যতে থাকবে, এই ক্ষেত্রে আমরা এই ধরনেরটা ব্যবহার করতে পারি। দেন ইট ওয়াজ this is the affirmative form. So now we can say the negative form. Okay, now we will discuss about negative form. Do not have, does not have, did not have, will not have. এইটার শর্ট ফর্ম হচ্ছে don't have, doesn't have, didn't have, won't have. As now we are trying to develop our spoken skill, that's why we will use the short form of this negative form. Okay, এই নেগেটিভ ফর্ম গুলো আমরা সংক্ষিপ্ত ফর্ম গুলো ব্যবহার করার চেষ্টা করবো। don't have, doesn't have, didn't have, won't have. এখন কথা হচ্ছে জাস্ট আগে যেটা আমরা ব্যবহার করেছিলাম, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ, বাকিগুলোর জন্য হ্যাভ, বর্তমানে অতীতে সবগুলোর জন্য হ্যাড, ভবিষ্যতে হচ্ছে উইল হ্যাভ। জাস্ট এইটারই আমরা কি করব যে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে এখানে এইগুলোর ক্ষেত্রে হবে ডোন্ট হ্যাভ, সরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ডাজন্ট হ্যাভ, আর বাকিগুলোর ক্ষেত্রে ডোন্ট হ্যাভ, অতীতের জন্য ডিডন্ট হ্যাভ, ভবিষ্যতের জন্য ওন্ট হ্যাভ। এখন এখানে ডাজন্ট হ্যাভ এবং ডোন্ট হ্যাভ, ডিডন্ট হ্যাভ কেন আসছে, এটা পরবর্তীতে কোনো মানে আমাদের পরবর্তীতে যখন আমরা এক্সপ্লেইন করব তখন ইনশাআল্লাহ এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমি সংক্ষেপে বলি, এখানে হ্যাভটাই হচ্ছে মেইন ভার্ব। এখন মেইন ভার্বকে যখন আমরা নেগেটিভ করতে চাই তখন হচ্ছে ডোন্ট, বর্তমানের জন্য ডোন্ট অথবা ডাজন্ট আছে। যেমন আই গো, আমি যাই, আই ডোন্ট গো, আমি যাই না। হি ইটস, সে খায়, হি ডাজন্ট ইট, সে খায় না। যখন আমরা এখানে এইটাকে হ্যাভ হ্যাজটাকে ব্যবহার করতেছি তখন এই হ্যাভ হ্যাজটাই হচ্ছে এখানে মেইন ভার্ব হিসেবে কাউন্ট হয়। মেইন ভার্বের এখানে যখন আমাদের এখানে অন্য আর কোনো কিছু নেই, শুরুতে একটা সাবজেক্ট, এর পরবর্তীতে একটা নাউন যখন ব্যবহার করতেছে তখন এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এগুলোই মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। সো মেইন ভার্বকে নেগেটিভ করতে হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজন্ট, বাকিগুলোর জন্য ডোন্ট, পাস্ট ফর্মের জন্য ডিডন্ট, আর ফিউচার ফর্মের জন্য ওন্ট, এগুলো ব্যবহার করা হয়। আর প্রতিটা ফর্মের ক্ষেত্রে যেটা হ্যাজ হয়েছিল বা হ্যাড ছিল, উইল হ্যাভ ছিল, সবগুলো তার বেস ফর্ম হ্যাভে ফিরে আসবে। তাই বর্তমানের জন্য হবে ডাজন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডিডন্ট হ্যাভ, ওন্ট হ্যাভ। এখন এইগুলো এত চিন্তা ভাবনা করে কি পারা যাবে? এই জন্য কি করতে হবে, যে এই জন্য আমরা কি করতে পারি, এই জন্য হচ্ছে যে আমরা এভাবে একটা প্যাটার্নের মতো করে একটা কি বলতে পারি ফরম্যাট আকারে আমরা কি বলতে পারি, রিড আউট করে ফেলতে পারি বা টেনে ফেলতে পারি আর কি। অর্থাৎ হচ্ছে আমরা এইভাবে ক্রেম বাই হার্ট মুখস্থ করে ফেলতে পারি যে হি, একজন পড়েন তো প্রেজেন্ট ফর্মটা। He doesn't have তার নেই, doesn't have তার নেই, মাসুম doesn't have মাসুমের নেই, ফাতেমা doesn't have ফাতেমার নেই, my father doesn't have আমার বাবার নেই, I don't have আমার নেই, we don't have আমাদের নেই, you don't have তোমার নেই, you don't have তোমাদের নেই, they don't have তাদের নেই।
Thank you very much, sir. Anybody else? The past form. Read out the past form. He didn't have তার ছিল না। He didn't have তার ছিল না। Masoom didn't there. Oh, sorry. Masoom didn't have মাসুমের ছিল না। Fatima didn't have ফাতিমার ছিল না। My father didn't have আমার বাবার ছিল না। I didn't have আমার ছিল না। We didn't have আমাদের ছিল না। You didn't have তোমার ছিল না। You didn't have তোমাদের ছিল না। They didn't have তাদের ছিল না। Fantastic, sir. And next, anybody else? Future form. He won't have তার থাকবে না, she won't have তার থাকবে না, মাসুম won't have মাসুমের থাকবে না, ফাহিমা won't have ফাহিমার থাকবে না, my father won't have আমার বাবার থাকবে না, I won't have আমার থাকবে না, we won't have আমাদের থাকবে না, you won't have তোমার থাকবে না, you won't have তোমাদের থাকবে না, they won't have তাদের থাকবে না। অন্য কেউ কি বলতে চান? জি বর্তমানে স্যার আর কি বলতে চান? Yes, জি sir. স্যার Yes, sir. Carry on. Please proceed. থ্যাংক ইউ স্যার You're most welcome. হি ডাজন্ট হ্যাভ তার নেই, শি ডাজন্ট হ্যাভ তার নেই, মাসুম ডাজন্ট হ্যাভ মাসুমের নেই, ফাহিমা ডাজন্ট হ্যাভ ফাহিমার নেই, মাই ফাদার ডাজন্ট হ্যাভ আমার পিতার নেই, আই ডিডন্ট নেই হ্যাভ আমার নেই, উই ডিডন্ট হ্যাভ আমাদের নেই, উই ডিডন্ট হ্যাভ তোমাদের নেই তোমার নেই, উই ডিডন্ট হ্যাভ তোমার নেই তোমাদের নেই, দে ডিডন্ট হ্যাভ তাদের নেই। Okay, that's great. এখন যদি আমরা বলতে চাই যে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, তাহলে কি হবে? I don't I have don't a have- problem. I that's don't good. have আমার কোনো সমস্যা নেই, I আচ্ছা, don't এই কোন শব্দটার জন্য আ প্রবলেম না ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি any নেগেটিভ ফর্ম এইটার I don't have নেগেটিভ any ফর্মের problem. ক্ষেত্রে এবং কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা কোশ্চেন করব ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো এই ক্ষেত্রে এবং অ্যাফার্মেটিভ সরি অ্যাসার্টিভের নেগেটিভের ফর্মের ক্ষেত্রে আমরা অ্যানিটা ব্যবহার করাটা বেটার। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, অ্যানি ব্যবহার করাটা বেটার আর কি। ইয়েস স্যার। তাহলে আমার কোনো এখন যদি বলি আমাদের কোনো বাড়ি নেই, তাদের কোনো বাড়ি নেই, ছেলে পক্ষ মেয়ের বাড়িতে গেছে দেখতে, এখন সে বলতেছে যে তাদের তো কোনো নিজস্ব বাড়ি নেই। They don't have any house. any Any house themselves ব্যবহার করতে পারেন, তাদের নিজেদের আর কি। they don't have any house themselves. ওকে, তাহলে তাদের কোনো তাদের কোনো ব্যবসা আমাদের কোনো ব্যবসা নেই, We don't have any business. we don't have any business. তো এইটা দিয়ে আমরা কিভাবে আমরা বাক্য বানাতে পারি? এই যে এখানের মধ্যে হাসান সেজার স্লোগান ইংলিশের 59 নম্বর পেজের মধ্যে এখানে ডিটেইলস দেওয়া আছে। he doesn't have a house তার একটি ওকে who wants to read out this present form? বর্তমান যে don't have নেই, doesn't have নেই, এটা প্রেজেন্ট ফর্মটা। He doesn't have a house. তার একটি বাড়ি নেই। She doesn't have a house. তার একটি বাড়ি নেই। মাসুম doesn't have a house. মাসুমের একটি বাড়ি নেই। ফাতেমা doesn't have a house. ফাতেমার একটি বাড়ি নেই। My father doesn't have a house. আমার বাবার একটি বাড়ি নেই। I don't have a house. আমার একটি বাড়ি নেই। We don't have a house. আমাদের একটি বাড়ি নেই। You don't have a house. তোমার একটি বাড়ি নেই। You don't have a house. তোমাদের একটি বাড়ি নেই। They don't have a house. তাদের একটি বাড়ি নেই। That's great, fantastic. Anybody else? The past form. He didn't have a house. তার একটি বাড়ি ছিল না। She didn't have a house. তার একটি বাড়ি ছিল না। He didn't have a house. মাসুমের একটি বাড়ি ছিল না। ফাতিমা didn't have a house. ফাতিমার একটি বাড়ি ছিল না। My father didn't have a house. বাবার একটি বাড়ি ছিল না। I didn't have a house. আমার একটি বাড়ি ছিল না। We didn't have a house. আমাদের একটি বাড়ি ছিল না। You didn't have a house. তোমার একটি বাড়ি ছিল না। You didn't have a house. তোমাদের একটি বাড়ি ছিল না। They didn't have a house. তাদের একটি বাড়ি ছিল না। That's great.
future form. He won't have a house. তার একটি বাড়ি থাকবে না। She won't have a house. তার একটি বাড়ি থাকবে না। মাসুম won't have a house. মাসুমের একটি বাড়ি থাকবে না। ফাতিমা won't have a house. ফাতিমার একটি বাড়ি থাকবে না। My father won't have a house. আমার পিতার একটি বাড়ি থাকবে না। I won't have a house. আমার একটি বাড়ি থাকবে না। We won't have a house. আমাদের একটি বাড়ি থাকবে না। We won't have a house. You won't have a house. তার একটি বাড়ি থাকবে না। You won't have a house. তাদের একটি বাড়ি থাকবে না। They won't have a house. তাদের একটি বাড়ি থাকবে না। Okay, that's great. এখন he doesn't have a house. এই house এর জায়গায় a correction please. If we pronounce this a with a, it's better. এইখানে যেটা আমরা এ উচ্চারণ করতেছি, he won't have a house, এইটা হচ্ছে স্পোকেন ইংলিশের মধ্যে সবচেয়ে বেটার উচ্চারণ হচ্ছে a house, a business, a teacher. ওকে, Okay, sir. আটা Thank you. সুন্দর। You are most welcome. যখন এটা একটা ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় তখন এটার উচ্চারণটা হয় হচ্ছে আর কি। তাহলে আমরা যদি এখানে he doesn't have a house এর জায়গায় আমরা এখানে ব্যবহার করতে পারি প্রবলেম, আমরা ব্যবহার করতে পারি বিজনেস, আর কি কি ব্যবহার করতে পারি বলেন তো? পেন, কার, Money, Okay, that- mobile. He Okay, doesn't that's have a great. money. তাহলে he doesn't have any money, তার কোনো টাকা পয়সা নেই। তাহলে জি। বলেছিলাম যে নেগেটিভ এবং না বোঝানোর ক্ষেত্রে আমরা any শব্দটা ব্যবহার করতে পারি, anyটা ব্যবহার করা হয় আর কি, anyটা সবচেয়ে ভালো আর কি। ওকে, এখানে এ দেওয়া হয়েছে প্রেজেন্ট মিস্টেক, এরপরে এটাতে চলে আসবে anyটা ব্যবহার করা। চাইলে এখানে গটটাও ব্যবহার করতে পারি, এটা পরবর্তীতে আমরা করবো ইনশাআল্লাহ। এখানে বলেছিলাম যে যে সমস্ত বাক্যের মধ্যে আপনার টু বি ভার্ব থাকে সেগুলো শুরুতে আসলে নেগেটিভ হয়ে যায়। এক্ষেত্রে আমি যদি বলতে চাই যে তার একটা বই আছে, তার কোনো বই নেই, তার কি একটা বই আছে, তার কোনো বই নেই, তো এইভাবে যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, চার ধরনের বাক্য ব্যবহার করতে পারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের নেগেটিভ, সবগুলো আমরা ব্যবহার করে। হ্যালো স্যার, Yes, sir. সাউন্ড স্যার, প্রবলেম স্যার। এমডি তুহিন হাসান, যদি মাইক্রোফোনটা অফ করা যায় তাহলে বেটার শোনা যেত, মানে ওনাকে একটা ইকো হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে শুনতে। Okay, থ্যাংক ইউ। you're most welcome. Thank you, sir. আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এখানে এই বইয়ের মধ্যে আমার একটা আগে বলেছি আমরা এমন ভাবে সাজিয়েছি বা বইয়ের মধ্যে দেয়া আছে যে আপনি এখন বর্তমান কালে আমাকে বলা লাগতে পারে যে আমার একটা ব্যবসা আছে, আবার আমার কোনো ব্যবসা নেই, অথবা বলা লাগতে পারে যে ভাই আপনার কি কোনো ব্যবসা আছে, অথবা আপনার কি কোনো ব্যবসা নেই, তোমার কি কোনো টাকা পয়সা আছে, তোমার কি কোনো টাকা পয়সা নেই, ভাই আপনার কি ইয়া এটাকে বলে ওয়াইফ আছে, ভাই আপনার কি কোনো ওয়াইফ নাই। এই যে যত ধরনের আমরা কোশ্চেন করতে পারি অথবা আমি আনসার দিতে পারি, এই সবগুলো এখানকার মধ্যে চলে আসে, সেটা বর্তমানে অথবা অতীতকালে অথবা ভবিষ্যৎকালে। এই সবগুলোর মধ্যে হ্যাঁ বোধকে মানে বিবৃতিমূলক বাক্যের হ্যাঁ বোধক, বিবৃতিমূলক বাক্যের না বোধক, প্রশ্নবোধক বাক্যের হ্যাঁ বোধক, প্রশ্নবোধক বাক্যের না বোধক, এই সবগুলোই এখানে চলে আসতেছে। এখন যেটা করতে হবে এটা হচ্ছে এগুলো বুঝে প্র্যাকটিস করতে হবে। আমি যদি স্টুডেন্টদেরকে পড়াই তাহলে আমাদেরকে তাদের এইখানে এটাকে একটা ফরম্যাট হিসেবে ধরে এখানে আমাকে 10টা 15টা 20টা 30টা ওয়ার্ড নিয়ে জাস্ট বুকের জায়গায় রিপ্লেস করে দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে মালিকানা অর্থে যত ধরনের বাক্য হতে পারে সব ধরনের এখানে চলে আসবে, সেটা বর্তমানে হোক, অতীতে হোক অথবা ভবিষ্যতে হোক। So you know that learning is a continuous process and there is no another alternative way to practice a lot. So if we want to develop our skill, then we have to practice a lot. There is no another alternative way. কোনোই বিকল্প নেই। এখন এখানে একটা জিনিস হচ্ছে যে এর আগে এখানে যারাই জয়েন করেছেন আমরা বলেছি যে 1 তারিখ থেকে আমাদের একটা অ্যাডভান্স লেভেলে কোর্স হবে, সেটা লিংকও দিয়ে দিয়েছি আলাদা গ্রুপ। আর এখানে যারা আজকেও 2 থেকে 3 জন যে স্যার আপনি কি বেসিক থেকে শুরু করবেন, আমরা বেসিক থেকে একটা লং টার্ম, এখানে দেখা যায় ইউ নো দ্যাট টিম ওয়ার্ক ইজ আ ড্রিম ওয়ার্ক। একসাথে দলবদ্ধভাবে কাজ করলে এটা একটা ড্রিম ওয়ার্কের মতো কাজ করে।
মেইন জাস্ট কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্ট গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, এর পরবর্তীতে সবাই মিলে একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো করলে দেখা যাবে যে আসলে এখন কথা হচ্ছে স্পোকেনের মেইন পয়েন্টটা হচ্ছে আপনাকে স্পিক করতে হবে, কথা বলতে হবে। বাট আপনি যদি এই জিনিসগুলো কোনটার পরে কোনটা হবে, কেন হবে, যেমন এই এখানেই আমরা আজকে পড়লাম যে এখানে আমার একটু আগে যেটা এখানে ডোন্ট ডাজন্ট, ঠিক একটু পরে আসবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভন্ট হ্যাজন্ট ব্যবহার করব। পার্থক্যটা কি তাই, এখানে ডোন্ট ওখানে হ্যাভন্ট, পার্থক্যটা কোথায়? এই জিনিসগুলোকে যদি আপনি মাথায় রেখে জেনে একজনের কাছ থেকে জেনে বা বুঝে আপনি যদি বাক্যগুলো বানানোর চেষ্টা করেন, তাহলে আপনি কারেক্টলি আপনার মনের ভাবটা এক্সপ্রেস করতে পারবেন, প্রকাশ করতে পারবেন। সো এইটা গুলো একটা, এটা হচ্ছে মালিকানা অর্থে হ্যাভ হ্যাজ। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট স্যার? ডু ইউ ফলো মি? ডু ইউ ফলো মি মানে হ্যাভ ইউ আন্ডারস্টুড? আপনি কি বুঝেছেন? এটা একটা আলোচনা, একটা ফরম্যাট ব্যবহার করলাম টু বি টু হ্যাভ ভার্বের। এর আগে আমরা টু বি ভার্বের বিভিন্ন ব্যবহার দেখেছিলাম, আজকে টু হ্যাভ ভার্বের বিভিন্ন ব্যবহার দেখাবো। তার মধ্যে থেকে আমরা একটা আলোচনা করলাম হচ্ছে টু হ্যাভ ভার্বের মালিকানা অর্থে, আমি কোনো কিছু একটা ওনার বা আমার অধীনে একটা কিছু আছে সেটা ব্যবহার করতে কিভাবে হয়। আমি কি বোঝাতে পেরেছি স্যার? Yes. ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আরেকটি মজার বিষয় দেখি, সেটা কি? সেটা হচ্ছে এই একই নকশা ব্যবহার করে আমরা পারফেক্ট টেন্সেরও বাক্য বানাতে পারি। যেটা দেখলাম এখানে আমাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না। প্রেজেন্ট টেন্সের মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে টেন্সটা যে তিন প্রকার আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সেটার মধ্যে থেকে আবার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সব মিলে মোট 12 প্রকার যেটা আছে। আজকে এখান থেকে আমরা এইটার সাথে মিলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট। এই পারফেক্ট টেন্স গুলো যেহেতু আমরা হ্যাভ হ্যাজ হ্যাড, তো পারফেক্ট টেন্স বলতে আসলে কি বোঝায়? পারফেক্ট টেন্স বলতে পরিপূর্ণ হওয়া কোনো কাজকে বোঝায়, যেটা বর্তমান কালেও পরিপূর্ণ কাজ হতে পারে, অতীত কালেরও পরিপূর্ণ কাজ হতে পারে, ভবিষ্যৎ কালেরও পরিপূর্ণ কোনো কাজ হতে পারে। আজকে জাস্ট হ্যাভ হ্যাজ এর সাথে রিলেটেড একটা টাস্ক দিয়ে যাচ্ছে, পরের ক্লাসটাতে আমি পুরো টেন্সটা দিব ইনশাআল্লাহ। পুরো টেন্সটা আশা করি সবাই উপস্থিত থাকবেন, কিছু করার নেই। যাই হোক, সবাই বড় বড় স্বপ্ন নিয়ে থাকে যে আমি এমন একটা ক্লাস নিব যেটা তে সবাই হবে, কিন্তু দেখা যায় যে এটার জন্য যেই পরিমাণ মেহনত করতে হয়, এই পরিমাণ মেহনতের জন্য অনেক সময় আমরা প্রস্তুত থাকি না, আর কি স্যাক্রিফাইস করতেই হবে আপনাকে। তো আশা রাখবো আজকে যারা আছেন তারা সবাই ইনশাআল্লাহ পরের ক্লাসে জয়েন দেবেন। এর পরের ক্লাসে আমরা টেন্সটা দেব, এর পরের ক্লাসে মডালস গুলো দিব, এবং এরপরে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ন্যারেশনটা দিয়ে মোটামুটি ভাবে একটা টাচ দেবো, যে এই জিনিসপত্র ঘুরে ফিরে আপনি ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে ফাঁকে ফাঁকে অনেক ধরনের ব্যবহার আছে, এগুলোর জন্য হচ্ছে রফিকুল ইসলাম খান স্যারের যে কমপ্লিট বুক অফ গ্রামার, এটার মধ্যে অনেক চমৎকার চমৎকার দেওয়া আছে। আর আমার হাসান সাইজি স্পোকেন ইংলিশ বইটার মধ্যেও এক্সাম্পল, জাস্ট খালি একটা মডেল হিসেবে, ফরম্যাট হিসেবে চমৎকার একটা বেশ কিছু প্যাটার্ন দেওয়া আছে, 20টা প্যাটার্ন দেওয়া আছে। এগুলো যদি আপনি নিতে পারেন ইনশাআল্লাহ যে কোনো মনের ভাব আপনি ইউ উইল বি এবল টু এক্সপ্রেস ইউর ফিলিং হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড। সো আমরা যেটা বলতেছিলাম পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যেটা হইতেছে বর্তমান কালে পরিপূর্ণ কোনো কাজ হতে পারে, অতীত কালেও। তো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, যে এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বাকি আছে, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সচরাচর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেটা আমরা জানি যে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসে, আর ভার্বের ক্ষেত্রে যে পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়, ভার্বের ক্ষেত্রে জাস্ট পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি, তাই না? আই হ্যাভ রিটেন আ লেটার, আমি একটা চিঠি লিখেছি। বা আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হি হ্যাজ কাম, সে এসেছে। দে হ্যাভ গন, তারা গিয়েছে। এই ধরনের যে কাজগুলো পরিপূর্ণ হয়ে গেছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যে অতীত কালের একটা কাজের পূর্বে একটা কাজ সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে, অথবা একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলছিল, জাস্ট আগের মতোই সাবজেক্টের পরে হ্যাড থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, সাথে অবশ্যই কিছু থাকতে হবে, বিফোর বা আফটার, এই ধরনের কিছু জিনিস থাকবে। এটা নিয়ে ডিটেলস আমরা পরের ক্লাস আলোচনা করব। অনুভাবে পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমাদের এখানে মূল আকর্ষণ হচ্ছে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। বর্তমানে স্পোকেন ইংলিশের মধ্যে সর্বক্ষেত্রের মধ্যে উইল হ্যাভটাকে প্রাধান্য দেওয়া হয়, মানে আই সবগুলো ক্ষেত্রে। নর্মালি যদি আমরা একটা স্ট্রাকচার দেখি, দ্য স্ট্রাকচার অফ পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা সেটাকে প্রেজেন্ট সবগুলো ক্ষেত্রে প্রথমে আসে সাবজেক্ট, দেন হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের জন্য,
অতীতের জন্য হচ্ছে হ্যাড, আর ফিউচারের জন্য উইল হ্যাভ, আর ভার্বের V3। আর শেষে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট ব্যবহার করলাম। আর যদি অবজেক্ট না থাকে তাহলে তো সমস্যা, অথবা এক্সটেনশন যদি কিছু থাকে সেটাকে আমরা ইনক্রিজ করলাম আর কি, বাড়তি অংশটাকে লাগিয়ে দিলাম। এখন এখানে সাবজেক্ট এবং আমার আমার যে সাবজেক্টটা এবং অবজেক্ট সবার ক্ষেত্রেই ফিক্স। সরি, ভার্বের পারফেক্ট টেন্সের একটা বৈশিষ্ট্য হলো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সব সময় পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসবে। ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটাই বসবে। তো এখন এই ক্ষেত্রের মধ্যে প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ, অতীতের জন্য হ্যাড, ভবিষ্যতের জন্য উইল হ্যাভ, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, যেটা আমরা একটু আগে দেখে এসেছি কার ক্ষেত্রে, মালিকানা অর্থে যেটাতে দেখে এসেছিলাম সেটাতেই। তো এই সংক্রান্ত আমরা আজকে জাস্ট যেহেতু দেখাচ্ছি, এই সংক্রান্ত আমরা ইনশাল্লাহ আবারও প্র্যাকটিস করব এবং বিভিন্ন ধরনের প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা করে বাক্য বানিয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো একটু আগে যেটা বললাম এটা তো একটা স্ট্রাকচার দিলাম, এখানে শুধু বলেছিলাম সাবজেক্ট। সাবজেক্ট গুলো আমার কি হতে পারে? সাবজেক্ট গুলো হি, শি, মাসুম, ফাতেমা, মাই ফাদার, আই, উই, ইউ, দে, যে কোনো একটা সাবজেক্ট হইতে পারে, তাই না? এই সাবজেক্টের যে কোনোটাই হতে পারে। সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমার হচ্ছে হ্যাজ, আর যদি বাকি যে কোনো বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে হ্যাভ। অতীতকালে সবগুলোর জন্য হ্যাড, ভবিষ্যতে সবগুলোর জন্য উইল হ্যাভ। কিন্তু এখানে ভার্বের ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে আমাদেরকে V3 ইউজ করতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা। এরপরে যদি অবজেক্ট অর এক্সটেনশন যদি কিছু থাকে দেন উই উইল ইনক্রিজ ইট, আমরা এটাকে বাড়তি করে দেবো, তাই না? এখন কথা হলো এইটা তো মনেও না থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারি, একটা প্যাটার্নের মতো করে আমরা কি করতে পারি, পারফেক্ট টেন্সে যেটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা আছে এটার ব্যবহারটা বেশি। বাকি পারফেক্ট টেন্স গুলো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এই ধরনের যেগুলো আছে এগুলোর ব্যবহারটা একটু কম। সো আমরা আজকে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে যদি একটু ফোকাস দেই তাহলে হি হ্যাজ, আমরা একটু আগে বলেছিলাম হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, মাসুম হ্যাজ তার আছে। এখন যদি হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটা করেছে, এটা দিয়ে যদি আমরা একটা প্যাটার্ন তৈরি করি তাহলে কেমন হয়? চলেন এটা দিয়ে একটা জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল, আজকে যেটা আমরা পড়তেছি এটা দিয়ে যদি একটা এক্সাম্পল দেই, সেটা দিয়ে আমরা এটা কি করতে পারি। সো এটাকে আমরা এই একটা প্যাটার্নে তৈরি করি। সো ক্যান সামওয়ান রিড আউট দিস প্যাটার্ন? Anybody is ready to read out this pattern? কেউ প্রস্তুত আছেন? হ্যাঁ, সেম। ওকে, Then another. he has done the work, সে কাজটি করেছে। she has done the work, সে কাজটি করেছে। মাসুম has done the work, মাসুম কাজটি করেছে। ফাতিমা has done the work, ফাতিমা কাজটি করেছে। my father has done the work, আমার বাবা কাজটি করেছে। I have done the work, আমি কাজটি করেছি। we have done the work, আমরা কাজটি করেছি। you have done the work, তুমি কাজটি করেছো। you have done the work, তোমরা কাজটি করেছো। they have done the work, তারা কাজটি করেছে। Fantastic. Excellent, sir. Good job. Can anyone change this verb or subject? Subject all are ready here. Can anyone change the subject and object? Sorry, verb, change the verb and object. ভার্বটার অবজেক্টটা পরিবর্তন করে কেউ একজন বলতে পারবেন? He has done the work. এখন এখানে ডানের Yeah. জায়গায় অন্য একটা। Can Yes, I, sir. may I? Yes, sir. Okay, Of okay. course. Proceed. He has finished the sum. She has Yes. finished the sum. সে অঙ্কটি করেছে। মাসুম has finished the sum. মাসুম অঙ্কটি করেছে। ফাতিমা has finished the sum. ফাতিমা অঙ্কটি শেষ করেছে। My father has finished the sum. আমার বাবা অঙ্কটি শেষ করেছে। I have finished the sum. আমি অঙ্কটি শেষ করেছি। We have finished the sum. আমরা অঙ্কটি শেষ করেছি। You have finished the sum. তুমি অঙ্কটি শেষ করেছো। You have finished the sum. তোমরা অঙ্কটি শেষ করেছো। They have finished the sum. তারা অঙ্কটি শেষ করেছে। Fantastic. I'm really glad to hear it. Okay, sir. Anybody else? অন্য কেউ এটা দিয়ে একটা শর্টকাটে বলেন না। He has come, সে এসেছে, she has come, এটা দিয়ে বলতে পারেন he has eaten rice, সে খেয়েছে।
he has played football, সে ফুটবল খেলেছে, he has written a letter, সে একটা চিঠি লিখেছে, যে কোনো একটা বলেন না, আরো দু একজন বলেন। বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা, আমি কিন্তু গ্রাজুয়ালি একটু একটু করে ডেভেলপ করছি, বেশি কঠিন হয়ে গেল কিনা? Is it hard to you? আপনার কাছে কি কঠিন লাগছে কিনা? আচ্ছা, একজন এটা দিয়ে মনে করেন হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে, এটা একজন বলেন তো। He has a playing football. Yes sir, carry on sir, পুরোটা প্যাটার্নটা। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে, she has played football, সে ফুটবল খেলেছে, মাসুম has played football, মাসুম ফুটবল খেলেছে, ফাতেমা has played football. He has a playing football. She has a playing football. Masum has a playing football. প্লেইং না কিন্তু স্যার, এর আগে আমরা যেটা কন্টিনিউয়াস টেন্সে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে, টু বি ভার্বে আগের ক্লাসে চলে গেছে, আজকে হচ্ছে হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। Okay. He has played football. She has played football. Masum has played football. Fatima has played football. My father has played football. I have played football. We have played football. You have played football. You have played football. They have played football. এখানে প্লেড ব্যবহার করলাম কেন? প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, পাস্ট ফর্ম প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, প্লেড, সেখান থেকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা প্লেড নিয়েছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ এর পরে সব সময় V3 পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়। ওকে স্যার, আর একজনকে কেউ বলবেন অন্য একটা দিয়ে, হি হ্যাজ অন্য একটা কিছু। এটা বলা যাবে Yes, sir. he has gone to school, she has gone to school, Sir. he has gone to school, my father has gone to school, I have Yes sir, gone to school, you are doing great, carry on sir. Yes sir. we have gone to school, you have gone to school, you have gone to school, they have gone to school. Fantastic. এই কাজগুলোই হচ্ছে করা, যেহেতু আপনার আমি করি, করছি, করেছি, এই 7টা টেন্সের ব্যবহার সবচেয়ে বেশি। করে, করেছিলাম, করব, করছি, করছিলাম, করতে থাকবো, আর করেছি, এই কয়টার ব্যবহারটা বেশি, যার মধ্যে থেকে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে করছি আর করেছি। আর এই পারফেক্ট টেন্সের ব্যবহারটা সবচেয়ে বেশি, এটা আমি করেছি, সে এসেছে, তারা খেয়েছে, খেলেছে, ঘুমিয়েছে, এসেছে, এই জাতীয় ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি। এই প্যাটার্ন কিন্তু এতটুকুই। সাবজেক্ট আমার সে একজন পুরুষ হবে, নাহলে সে একজন মহিলা হবে। মাসুম, ফাতেমা, এখানে মাসুম হচ্ছে পৃথিবীতে যত ছেলের নাম হতে পারে তার একটা প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে। ফাতেমা হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ। মাই ফাদার হচ্ছে পসেসিভ ফর্মের যতগুলো হতে পারে, সম্বন্ধবাচক যতগুলো শব্দ হতে পারে, যে আমার বাবার বন্ধুর ভাইয়ের ছেলে, এরকম একটা কিছু বললাম, তারপরে যদি সেটাতে একজন বোঝায় তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি অনেকজন বোঝায় থার্ড পারসন প্লুরাল নাম্বার। দেন আই হতে পারে, মানে আমি হতে পারে, আমরা হতে পারে, তুমি হতে পারো, বা আপনি, আপনারা হতে পারেন, দে, তারা হতে পারে। সাবজেক্ট কি এর বাইরে তেমন কিছু আছে স্যার, কি মনে হয়? মোটামুটি সবগুলো প্যাটার্ন চলে আসতেছে না? জি স্যার। ওকে, তাহলে এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই একটা নকশা ব্যবহার করে আমরা 4 ধরনের বাক্য বানানো একটা দেখি। সেটা 4 ধরনের কিরকম মনে করেন, এর একটু আগে এটা পরবর্তীতে আমাদের সাথে, এখন যেহেতু একটা ক্লাসের মধ্যে 1 ঘন্টার মধ্যে অনেক জিনিস দেখাতে হচ্ছে, যেটা আমরা পরবর্তীতে 30, 35, 40টা ক্লাসে আলোচনা করব। অর্থাৎ এক এক দিন এক একটা বিষয় নিয়ে অল্প অল্প করে আপনাদের কোশ্চেন শুনে প্র্যাকটিস করে যেটা যেটা আমরা ধীরে ধীরে আগাবো, সেই জিনিসটা তো আসলে এখন শর্ট সময় সবগুলো টার্ম দেখানো যাচ্ছে না। এইটা একটু পরে দেখবেন যে 10টা বাজার পরে আপনারা এখান থেকে লিভ নেওয়া অনেকে শুরু করবেন, যার সব দিকে মাথায় খেয়াল রাখতে হয়। আর যেহেতু এখানে অধিকাংশ আগে থেকে ভালো পারেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে, অনেকে ছাত্রদের পড়াচ্ছেন, সো আপনার জন্য টাস্ক দিলে যথেষ্ট। সো ইউ হ্যাভ ইটন রাইস, তুমি ভাত খেয়েছো বা আপনি ভাত খেয়েছেন। ইউ হ্যাভন্ট ইটন রাইস, এখন এখানে একটা প্রশ্ন থাকে না যে আমি এখানে হ্যাভন্ট কেন ব্যবহার করলাম? একটু আগে তো
don't have, doesn't have ব্যবহার করছি, you don't have any problem, you don't have any money, I know that you don't have any money, আমি জানি যে তোমার কোনো টাকা নাই, you don't have any problem, I know that you don't have any problem, আমি জানি যে তোমার কোনো সমস্যা নেই। ওখানে don't ব্যবহার করছিলাম, এখানে haven't ব্যবহার করলাম। কে বলবেন? Who wants to explain it? স্যার এইটা তো পারফেক্ট টেন্সের কারণে বসেছে কি? আচ্ছা, এটা তো অবশ্যই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়েছে। তো ওইখানে হলো না, ওইখানে হ্যাভ এর ব্যবহার, এখানে হ্যাভ এর ব্যবহার। আমি আনসারটা ওখানে বলে আসছিলাম, হয়তো খেয়াল করেননি। কেউ বলতে পারবেন? আজাদ স্যার অথবা হাবিব বেগম ম্যাডাম অথবা জাহাঙ্গীর আলম রানা স্যার, জুয়েল রহমান স্যার, মাহফুজুর রহমান ভাই, রায়হান মিয়া স্যার অথবা তুহিন হাসান স্যার, আনোয়ার হোসেন স্যার, কেউ বলতে পারবেন? খুবই সহজ। আমি কিন্তু এর আগে বলেছিলাম মূলত একটা বাক্যের মধ্যে যে সমস্ত বাক্যে টু বি ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে, মূলত নেগেটিভটা হয় অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। যে সমস্ত বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে না, অক্সিলারি ভার্বটা 4 প্রকার। একটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মোডালস, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন যেখানে আই ইট, আমি খাই, এখানে কোথাও অক্সিলারি ভার্ব নাই, তখন এখানে প্রত্যেক ভার্বের সাথে একটা ডু ভার্ব হিডেন থাকে। নেগেটিভ করার সময় ওই ডু ভার্বটাকে, মানে অক্সিলারি ভার্ব হিসেবে যে ডু ভার্বটা হিডেন থাকে সেটাকে নিয়ে আসা হয়। এর আগে যেটা আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, এখানে হ্যাভটা ব্যবহার হয়েছিল মেইন ভার্ব, ওখানে হ্যাভটা ব্যবহার হয়েছিল মেইন ভার্ব, আর এইখানে হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব এবং ইটার্ন হচ্ছে মেইন ভার্ব, সেই হিসেবে অক্সিলারি ভার্বের পরে নটটা যুক্ত হয়েছে, হ্যাভন্ট হয়ে গেছে। আর ওইখানে হ্যাভটা ছিল মেইন ভার্ব, ইউ হ্যাভ আ মোবাইল, তোমার একটি মোবাইল আছে। এখন হ্যাভ যখন মেইন ভার্বের সাথে নট বসে না, একটা অক্সিলারি লাগবে, তখন ইউ এর সাথে হিডেন, মানে হ্যাভ এর সাথে হিডেন ডোন্ট এসে ডু ভার্বটা এসে ডোন্ট হয়েছিল, ইউ ডোন্ট হ্যাভ এনি মোবাইল। আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লিয়ার স্যার। Okay, that's great. I think you have got the point. So have you eaten rice? এখন এখানে যেহেতু আমরা জানি যে অক্সিলারি ভার্ব যে বাক্যে থাকে, অক্সিলারি ভার্ব বলতে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ হয়ে যায়। সো এখানে হ্যাভটা যেহেতু আমার অক্সিলারি ভার্ব, সেই হিসেবে আমি হ্যাভটাকে যখন এই শুরুতে নিয়ে আসছে, হ্যাভ ইউ ইটেন রাইস, আপনি কি খেয়েছেন? হ্যাভন্ট ইউ ইটেন রাইস, আপনি কি খান নাই? হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করছে। হি হ্যাজন্ট ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করছে? হ্যাজন্ট হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে নাই? আমি কি বুঝাতে পেরেছি স্যার? আমরা একটু আগে যেটা পড়েছিলাম পারফেক্ট টেন্সের, এই যে কোনো বাক্যের আমরা কি করব, 4 ধরনের বাক্য বানাবো। অ্যাফার্মেটিভের, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ মানে সাধারণ বর্ণনামূলক বাক্য যেগুলো আছে, বিবৃতিমূলক বাক্য, সেটার অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক আর নেগেটিভ না বোধক। আর ইন্টারোগেটিভ প্রশ্নবোধক যে বাক্যগুলো আছে সেগুলো হ্যাঁ বোধক, সেগুলো না বোধক। এখানে আমরা ওই 4টা ব্যবহার করছি, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। হি হ্যাজন্ট ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছে? হ্যাজন্ট হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেনি। 4 ধরনের আমরা বাক্য বানালাম। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল দিতে পারবেন আরেকজন? অন্য একটা, আজাদ স্যার অথবা হাবিব বেগম ম্যাডাম অথবা বলতে পারবো জি স্যার? স্যার, যেমন ইয়েস স্যার, let's try to it. ইয়েস স্যার, যেমন ইয়েস he has written a letter. He has done the homework. He has Okay. he has not done the homework. He has done the homework. Hasn't done. হ্যাজটা শুতে চলে যায়, হ্যাজটা শুতে চলে যায়। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক? Has he done the work? Has not done the homework. ওকে, দ্যাটস গ্রেট। এখানে একটা কথা আছে, যদি আপনি জি। হ্যাজ নটটাকে আলাদা করে লেখেন, তখন হচ্ছে নটটা চলে যাবে সাবজেক্টের পরে। হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক, যদি হ্যাজ নট কে একসাথে সংক্ষিপ্ত শর্ট ফর্ম হিসেবে লেখেন হ্যাজন্ট, দেন এটা ফার্স্টে একসাথে চলে আসবে। যদি নটটাকে আপনি আলাদা করে লেখেন, সেপারেট রাখেন, তাহলে এটা সাবজেক্ট হি এর পরে চলে যাবে।
Has he not done the work? সে কি কাজটি করে নাই? Fantastic. You Thank are you, sir. I know. Now I know. okay. Thank you, sir. Okay. Fantastic. Fantastic. Anybody else? Another example? Okay, no problem. That's all right. এই মুহূর্তে আমরা যেহেতু মনে করেন কার উপরে জোর জবরদস্তি নাই, এরপরে যারাই আসবেন তাদের নিয়ে তো ওই সময় জোর জবরদস্তি করা যাবে। এখন মনে করেন আসছেন, বেশি চাপাচাপি করলে পরে দেখা যাবে যে আর কাউকে পাওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা দেখব, আপনি মনে করেন যে সে কাজটা করেছে, সে কাজটা করে নাই, সে কি কাজটা করেছে? আমাকে প্রশ্ন করা লাগতে পারে, অথবা আমাকে প্রশ্ন করে বলতে সে কি কাজটা করে নাই, কেন করে নাই। এখন আমাকে প্রশ্ন করা লাগতে সে কি করেছে, কেন করেছে, কিভাবে করেছে, কাকে মেরেছে, কোথায় করেছে, কার সাথে করেছে, কখন করেছে, কোন জায়গায় করেছে, লাগতে পারে কিনা। বললাম যে আব্দুর রহমান মারামারি ঢাকা শহরে মারামারি, মানে তারা মারামারি করেছে। এখন তারা কোথায় মারামারি করছে, কখন করছে, কার সাথে করছে, কিভাবে করছে, কোন জায়গায় করছে, আমার প্রশ্ন করা লাগতে পারে কিনা স্যার? জি স্যার, You লাগতে can পারে answer. sure. Yes. একটু রেসপন্স করেন তাহলে ভালো Okay. লাগবে আর কি। ওকে, মজার বিষয় হচ্ছে আমরা এই বাক্যের যে 3 নম্বর আর 4 নম্বর যেটা বানিয়েছি, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজন্ট ডান দা ওয়ার্ক, এই যে 3 নম্বর আর 4 নম্বর যে বাক্যগুলো বানিয়েছি, এই বাক্যগুলোর পরে শুরুতে যদি আমরা WH কোশ্চেন যেগুলো আছে, WH কোশ্চেন, হোয়াট কি, ফর হোয়াট কি জন্য, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, হাউ কত কেমন কিভাবে, হোম কাকে, বিফোর হোম কার আগে, আফটার হোম কার পর, উইথ হোম কার সাথে, হু কে, হু কারা, হুইচ কোনটি, হুজ কার, এই যে আমাদের 14টা মনে করেন WH কোশ্চেন, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে চমৎকার হবে। এইখানে কয়টা বাক্য আছে? How many sentences চারটা। are there? 4টা। আর এখানে আছে 14টা। 14টার অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক একটা, নেগেটিভ না বোধক একটা। তাহলে হবে আর 14 দুগুণ 28, 28 সেন্টেন্সেস। তাহলে 28 প্লাস 4 ইকুয়াল টু 32 সেন্টেন্সেস। এই জাস্ট ডান ভার্ব দিয়ে আমরা এখন দেখব কিভাবে 32টা বাক্য তৈরি হয়ে যায়। অর্থাৎ হচ্ছে আমার যা মনে চায়, একটা জাস্ট ডু ভার্ব দিয়ে আমার যা মনে চায়, সাবজেক্ট হচ্ছে আমরা নিলাম হি, এটা দিয়ে আমরা কিভাবে এটা করতে পারি। এই যে এখানে একটা ফরম্যাট, আমার হাসান সেজে স্পোকেন ইংলিশের মধ্যে একটা ফরম্যাট আছে, যেমন ইউ হ্যাভ ডান, তুমি করেছো, ইউ হ্যাভন্ট ডান, তুমি করনি, হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো। মানে এখানে ডানটাকে দেখেন ব্র্যাকেটে রাখা আছে, এর অর্থ হচ্ছে যে আপনি চাইলে এই ডানটাকে দুনিয়াতে যত রকগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, V3 আছে, সেগুলোকে ব্যবহার করতে পারেন। ইউ হ্যাভ ডান, তুমি করেছো, ইউ হ্যাভন্ট ডান, তুমি করনি, হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, হ্যাভন্ট ইউ ডান, তুমি কি করনি, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, হোয়াট হ্যাভন্ট ইউ ডান, তুমি কি করনি। এখানে ইউ এর জায়গায় যদি আপনি হি লাগান, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে, হোয়াট হ্যাজন্ট হি ডান, সে কি করেনি। এখন ডানের জায়গায় আপনি খাওয়া লাগান, হোয়াট হ্যাজ হি, হোয়াট হ্যাজ হি যখন লাগাবেন আবার হ্যাজ হয়ে যাবে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হোয়াট হ্যাজ হি ইটন, সে কি খেয়েছে, হোয়াট হ্যাজন্ট হি ইটন, সে কি খায়নি। এভাবে আমরা এখানে যেটা আছে, অ্যাজ ফর এক্সাম্পল ডেমো হিসেবে আমাদের এখানে যেটা আছে, এটা যদি আমরা পড়ি, এখানে আপনি লক্ষ লক্ষ বাক্য বানাতে পারবেন। এরকম আমার হাসান সেজে স্পোকেন ইংলিশ বইয়ের মধ্যে 20টা ফরম্যাট দেওয়া আছে। 20টা ফরম্যাট মানে 32 গুণন 20, 640টা, শুধুমাত্র ডু ভার্ব দিয়ে, শুধুমাত্র ডু ভার্ব দিয়ে 640টা আছে। আবার হয়তো একটা ফরম্যাট ইউ দিয়ে, হি দিয়ে, আপনি যদি এখানে হি, শি, মাসুম, ফাতেমা, মাই ফাদার, ইউ, দে, এগুলো ভিন্ন ভিন্ন সাবজেক্ট দিয়ে বানান, আর ভিন্ন ভিন্ন আপনি কি বলে ভার্ব নিয়ে আসেন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তা লক্ষ লক্ষ বাক্য তৈরি হবে। এখন আমরা এখানে কি আছে, ফর হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি জন্য করেছো, ফর হোয়াট হ্যাভন্ট ইউ ডান, তুমি কি জন্য করনি, when have you done, তুমি কখন করেছো, when haven't you done, তুমি কখন করনি, where have you done, তুমি কোথায় করেছো, where haven't you done, তুমি কোথায় করনি, why have you done, তুমি কেন করেছো, why haven't you done, তুমি কেন করনি, how have you done, তুমি কিভাবে করেছো, how haven't you done, তুমি কিভাবে করনি, whom have you done, তুমি কাকে করেছো। আর আমি যদি whom have you beaten, তুমি কাকে মেরেছো, whom have you given, তুমি কাকে দিয়েছো। দেখা যাচ্ছে এইভাবে আমরা এখানে যে কোনো জিনিস, বিফোর হোম হ্যাভ ইউ ডান, তুমি কার আগে করেছো, আফটার হোম হ্যাভ ইউ ডান, তুমি কার পরে করেছো, উইথ হোম হ্যাভ ইউ ডান, তুমি কার সাথে করেছো, হু হ্যাজ ডান, কে করেছে, হু হ্যাজন্ট ডান, কে করেনি, হু হ্যাভ ডান, কারা করেছে, হু হ্যাভন্ট ডান, কারা করেনি,
which work have you done, তুমি কোন কাজটা করেছো, which work haven't you done, তুমি কোন কাজটি করো, whose work have you done, তুমি কার কাজটি করেছো, whose work haven't you done, তুমি কার কাজটি করনি। স্যার বলেন তো একটু আপনাদের ফিডব্যাক নেওয়া দরকার, কেমন লাগলো? এই যে আমার মনের মধ্যে যে কোনো কথাই তো আসতে পারে, তুমি কেন করেছো, কিভাবে করেছো, কার সাথে করেছো, কার আগে করেছো, কার পরে করেছো, এই সবগুলো বাক্য লাগতে পারে কিনা? অবভিয়াসলি স্যার লাগতে পারে। ডেফিনেটলি। বাকিরা একটু রেসপন্স দিয়েন। আমি তো বাক্য করে যাচ্ছি, আপনি যদি আপনার স্টুডেন্টকে এইভাবে শেখান বা এইভাবে যদি ইয়া করেন, সে লক্ষ লক্ষ বাক্য বানানোর ক্ষেত্রে 2-4 দিন যদি 2-4টা সাবজেক্ট গুলোকে চেঞ্জ করে দিয়ে এবং ভার্ব গুলোকে চেঞ্জ করে দিয়ে আপনি কয়েকটা বাক্য চর্চা করলে 2-1টা ক্ষেত্রে মনে করেন মিলবে না। যেমন আমি যদি বলি হোম হ্যাভ ইউ ইটন, তুমি কাকে খেয়েছো, মিললো না, কিন্তু আরেকটা ক্ষেত্রে তো মিলবে, হোম হ্যাভ ইউ গিভন, তুমি কাকে দিয়েছো, হোম হ্যাভ ইউ ডোনেটেড, তুমি কাকে দান করেছো। দেখা যাচ্ছে যে অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু মিলবে অনেক ক্ষেত্রেই। হ্যাঁ, তো এই প্যাটার্নটা কেমন লাগলো স্যার? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ইউ ক্যান Great, ফিল sir. ফ্রি টু এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। গ্রেট স্যার। Okay, that's great. Your opinion is also great. So এখানে যেটা এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ, এগুলোর ক্ষেত্রে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে হ্যাজন্ট, হ্যাভন্ট, হ্যাডন্ট, ওন্ট হ্যাভ। এখন এখানে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ডান দ্য ওয়ার্ক, আমরা একটা ডান ব্যবহার করেছি। আপনি চাইলে রিটেন আ লেটার, ইটন রাইস, ব্রট আ বুক, said to me, spoken English, bought a pen, taught us English, মানে he has taught us English, তিনি আমাদেরকে ইংরেজি শিখিয়েছেন। he has drunk tea, তিনি চা পান করেছেন। he has cooked meat, তিনি গোশত রান্না করেছে। he has cleaned the room, তিনি রুমটি পরিষ্কার করেছেন। he has thought about it, এই সংক্রান্ত চিন্তা করেছে। he has played football, তিনি ফুটবল খেলেছেন। এগুলো সবগুলোই এই হাসানস এজে স্পোকেন ইংলিশ বইয়ের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আপনি এটা কালেক্ট করতে পারেন এবং ইনশাআল্লাহ এনজয় করতে পারেন অনেক কিছুই। তবে এটা হলো আমরা পাস্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে আপনাকে এরকম পিরিয়ড অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ আপনাকে এই হি হ্যাড ডান দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজটা করেছিল। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক ফর 10 মিনিটস, সে 10 মিনিট ধরে কাজটা করেছিল। পাস্ট এবং ফিউচার পারফেক্ট যদি আপনি বোঝাতে চান তাহলে এই পিরিয়ড অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম ব্যবহার করতে হবে। সো এটা আমরা পরের ক্লাসে আগামী দিন টেন্সের ক্ষেত্রে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। পুরো টেন্সটাই দিয়ে দিব, হ্যাঁ, টেন্সের একটা ক্লাস ফ্রি দিয়ে দিব, পুরো টেন্স। আশা করি আপনারা থাকবেন। সো আসেন এই ক্লাসটা শেষে একটু যাচাই করে নিই যে ক্লাসটি করে আমি আসলে ইংরেজিতে যেগুলো আমার দরকার সেগুলো কিছু বলতে পারি কিনা। মনে করেন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, সাধারণ কালের ক্ষেত্রে আই হ্যাভ আ নিউ বুক, অথবা শি হ্যাজ আ বিউটিফুল গার্ডেন, দে হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। এই জিনিসগুলো আমাদের কথোপকথনে তো লাগে না স্যার? শিওর তাহলে স্যার। দেখা যাচ্ছে যদি আমরা এইভাবে এই প্যাটার্ন গুলো ব্যবহার করে যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে দেখা যায় যে আশা রাখা যায় ইনশাল্লাহ। সো আমাদের এগুলোতে সর্বোচ্চ পরিমাণ খুব অল্প সংখ্যক নিয়ে আমাদের ইনশাল্লাহ যাত্রাটা শুরু করার চিন্তা ভাবনা আছে, যে কজনই হয়। বাকি আমাদের সাথে শুধুমাত্র যারা লং টার্ম যেতে পারবেন, আসলে অদম্য ইচ্ছা আছে আমাকে ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে হবে, শুধু তারাই ইনভলভ হবেন, না হলে মাঝপথে যে আপনিও আপনার গোলে রিচ করতে পারবেন না, অন্যরাও হয়তো হতাশ হয়ে যাবে আপনাকে দেখে। ওকে, দ্যাটস সো পাস্ট সিম্পলের ক্ষেত্রে আই হ্যাড আ গ্রেট টাইম এট দ্য পার্টি ইয়েস্টারডে। এখন এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলো হচ্ছে আমরা রিয়েল লাইফের যেগুলো ব্যবহার, মনে করেন আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। এখন গতকাল পার্টিতে আমার দারুণ কেটেছে, ওইটা দিয়েও যে পাস্ট টেন্স সিম্পলটা হইতে পারে সেই ধরনের এখানে কিছু আমরা এক্সাম্পল নিয়ে এসেছি। হি হ্যাড আ হেডেক লাস্ট নাইট, গত রাতে তার মাথায় একটা প্রচন্ড মাথা ব্যথা ছিল। উই হ্যাড ডিনার এট 7 PM, রাত 7টার সময় আমরা খাবার খেয়েছি। এগুলো আমরা ইনশাআল্লাহ সামনে প্র্যাকটিস করব। ফিউচার সিম্পল, পারফেক্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ইভেন এমনকি মজার বিষয় হচ্ছে এই টু হ্যাভ ভার্বটা মোডালের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন এটা মূলত শুড, মাইট, কুড, এগুলোর ক্ষেত্রে যদি আমি আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত, এখন এগুলোকে যদি আমি অতীতকালে নিতে চাই যে আমার কাজটা করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল, আই শুড হ্যাভ কল্ড ইউ আর্লিয়ার,
আমার তোমাকে আরো আগে ফোন করা উচিত ছিল। শুড, কুড, মাইট এই জাতীয় মাস্ট এগুলো যদি অতীতের অর্থ নিতে চাই, অতীতের অর্থ, সেক্ষেত্রে হচ্ছে এই টু হ্যাভ ভার্বের ব্যবহার সেম। সো এখানে সবসময় অবশ্য হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। যেমন আই শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, হি শুড হ্যাভ। সরাসরি আই হ্যাভ হয়, হি হ্যাজ হয়, কিন্তু মাঝখানে শুড, মাইট, কুড এগুলো আসলে সবসময় হ্যাভ বসে। সো আই শুড হ্যাভ কল্ড ইউ আর্লিয়ার, আমার উচিত ছিল তোমাকে আগেই ফোন করা। হি মাইট হ্যাভ ফরগটেন দ্য মিটিং টাইম, সম্ভবত সে মিটিং টাইমটা ভুলে গেছে, মানে সম্ভাবনা অর্থে আর কি, বা ভুলে গিয়েছিল এই অর্থে আর কি। দে কুড হ্যাভ ডান বেটার অন দ্য টেস্ট, তার পরীক্ষা আরো ভালো করতে পারতো। কুড, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তো এই জিনিসগুলোকে অতীতকালে অর্থ নেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখন আসেন আরেকটা মজার ব্যাপার দেখি, সেটা কি? সেটা হচ্ছে এই একই নকশা ব্যবহার করে, অর্থাৎ একই টু হ্যাভ এ ভার্ব ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েসটাও বানাতে পারি। আসেন সেটা কিরকম দেখে নিই। আমরা জানছিলাম যে এক ভয়েসের ক্ষেত্রে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এটা আমরা শেষের দিনে। এখন যদি আমি এখানে বলি, আমাদের সবচেয়ে একটা বড় প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা এই যে শেষে একটা বাই মি লাগাই, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, এরকম ক্ষেত্রে একটা বাই মি লাগানো দাঁড়িয়ে আর মেইন অংশ হচ্ছে রাইস হ্যাজ ইটন, সরি রাইস হ্যাজ বিন ইটন, মানে আমার ভাত খাওয়া হয়েছে, কে খাইছে জানা নাই। এইটা হচ্ছে প্যাসিভ ফর্মের মূল রুলস আর কি, যে যদি এটা হয় আমাদের আমি বললাম যে অঙ্কটি করা হয়েছে, তাহলে কি হবে? দ্য সাম হ্যাজ বিন ডান, অঙ্কটি করা হয়েছে। এইভাবে আমরা কি করতে পারি, একই ফরম্যাট আমরা প্যাসিভ ফর্মের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি আর কি। জাস্ট আমরা এখানে যেটা প্যাসিভ ফর্মের এর আগে একটা দেখিয়েছিলাম যে আপনি এইভাবে মানে একটা বই কেনা হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, অথবা একটা বই কেনা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে, অথবা একটা বই কেনা হয়েছে আপনার হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট, সরি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে কি হবে? আ বুক হ্যাজ বিন বট, আ বুক হ্যাজ বিন বট, একটা বই কেনা হয়েছে। তাহলে এই একই ফরম্যাট ব্যবহার করে আমরা কতগুলো ব্যবহার করেছি, কি কি কে কি কি শিখছেন বলেন তো? আমরা কতগুলো ব্যবহার দেখলাম টু হ্যাভ ভার্বের ব্যবহার করে, বলতে পারেন? আর ইউ উইথ মি? স্যার আমার সাথে আছেন কি আপনারা? Yeah, টাইম yeah, অল্প করে। sir, we are with you. ওকে, দ্যাটস গ্রেট। কি কি শিখলাম বলেন টু হ্যাভ ভার্ব ব্যবহার করে? একটা মালিকানা অর্থে ব্যবহার করেছি, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি, প্যাসিভ ফর্মের ক্ষেত্রে ব্যবহার করছি, মোডালস এর ক্ষেত্রে ব্যবহার দেখিয়েছি। ঠিক আছে, এই জিনিসগুলো মাথার মধ্যে Yes. আসলে শর্ট ফর্মে হয়তো থাকবে না, কিন্তু আমরা যেহেতু দীর্ঘদিন পড়েছি, কিন্তু এলোমেলো ভাবে পড়েছি, এভাবে গুছিয়ে মনে হয় পড়া হয়নি, বা একটা কানেক্টিভিটি মেনটেন করে হয়তো পড়া হয়নি। যদি আমরা একটু রাইট কি কোনটার সাথে কি মিল আছে, কোনটার সাথে কি কানেক্টিভিটি, এটা যদি মেনটেন করে মনে রাখতে পারি না, তাহলে কিন্তু অনেক সহজ হবে। হ্যাঁ, যে এই যে প্যাসিভ ফর্মের মধ্যে জীবনে অনেক কাজে লাগে, যে এটা করা হয়েছে, ইংলিশ সারা বিশ্বের মধ্যে এত এত মানুষ বলে বা বলা হচ্ছে, বলা হয়েছে, কত রকমের হতে পারে। সো এইটার ক্ষেত্রে গত ক্লাসের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে আসলে প্যাসিভ ফর্মের স্ট্রাকচার জাস্ট এতটুকু, আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ফর্ম এতটুকু। আমরা লাস্ট ক্লাসের দিকে ইনশাআল্লাহ এটা নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে একটা যে আজকের আমরা যেটা পড়েছি এটা হচ্ছে পারফেক্ট টেন্সের যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে না, এগুলোর পরে সব ঠিক থাকবে, জাস্ট একটা বিন বসা দিবেন, খালি একটা বিন বসে দিবেন। যেমন মনে করেন ইংরেজি শেখানো এর আগে আমরা পড়েছিলাম যে এখানে ইংরেজি শেখানো হয়, ঠিক আছে, ইংরেজি শেখানো হয়, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, তাহলে কি ইংলিশ ইজ taught here, ইংলিশ ইজ taught here। এখন Taught ইংরেজি here. শেখানো হয়েছে, ইংরেজি শেখানো হয়েছে, তাহলে কি হবে? English has been taught here. Definitely, you are absolutely right. ইংলিশে পরে হ্যাজ আছে, জাস্ট একটা বিন বেড়েছে, ইংলিশ হ্যাজ বিন taught here, ইংলিশ সেখানে শেখানো হয়েছে, কে শিখেছে জানা নেই, এটা হলো প্যাসিভ। কত সহজ। এখন কথা হচ্ছে ইংলিশ হ্যাজ বিন taught here বা এখানে ইংলিশ শেখানো হয়েছে, এইটার জায়গায় আপনি 100টা বাক্য বানান এরকম ভাবে, ঠিক আছে?
100টা বাক্য বানায় আমরা চর্চা করলাম, তাহলে দেখা যাচ্ছে যে এটা আমার একদম পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল। সো ইনশাল্লাহ এই ধরনের প্রতিটা বিষয় সহজ সরলভাবে আলোচনা সহ চর্চার মাধ্যমে পানির মতো সহজ করে আমরা ইংরেজি শেখার চেষ্টা করবো, সবাই মিলেমিশে ইনশাল্লাহ যারা সাথে থাকবেন। আর আমাদের এই প্যাকেজের মধ্যে এই 1560 পেজে প্রায় 1580 টাকা মূল্যের এই 3টা বইও ইনক্লুড থাকবে। 5000 টাকা কোর্স ফ্রি 3 মাসের মধ্যে। এটা খুব একটা বেশি কিছু নয়, তবে আবারও বলছি যারা একেবারেই খুব চর্চা করে একটা পাগলের মতো চর্চা করে একটা কিছু একটা স্তরে যেতে আছেন, তারা ইনভলভ হতে পারেন। চলেন একটু মোটিভেশন নিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করি। সেটা হচ্ছে 21 বছর বয়সে একজন ব্যবসায় লস করে। আমার মনে হয় সফল হতে আমি অনেক দূর আগায় গেছি, কারণ আমিও রিসেন্টলি প্রায় 36 লাখ টাকা একটা বিজনেসে ধরা খেয়েছি। তার বোঝা যাচ্ছে আমি এই লোকের সাথে অনেক মিল আছে। 21 বছর বয়সে তিনি ব্যবসায় লস করেন, 22 বছর বয়সে তিনি রাজনীতিতে পরাজিত হন, 23 বছর বয়সে আবারও ব্যবসায় লস করেন, 26 বছর বয়সে প্রিয়তমা স্ত্রীকে হারান, 34 বছর বয়সে কংগ্রেস নির্বাচনে হেরে যান, 37 বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়, 45 বছর বয়সে সিনেট নির্বাচনে হেরে যান, 49 বছর বয়সে আবারও সিনেট নির্বাচনে পরাজিত হন, 52 বছর বয়সে এসে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন। লোকটা কে বলেন তো? আব্রাহাম he? লিঙ্কন স্যার। আব্রাহাম আব্রাহাম লিঙ্কন। লিঙ্কন স্যার। দ্যাটস গ্রেট। সো পরাজয় মানে কিন্তু সবসময় সমাপ্তি নয়, অনেক সময় যাত্রাটা একটু দীর্ঘ হওয়া মাত্র। আমাদের জীবনের মধ্যে পরাজয়ের বা কি বা আছে? আমি সেই যখন জন্মের সময় 1 ফোঁটা সিমেন্সের মধ্যে যখন অনেকগুলো স্পাম লড়াই করছিল, সেই সময় আমি আর আমার স্পামটা বিজয় হয়েছে। সেখান থেকে শুরু করে প্রতিকূল পরিবেশের মধ্যে কত মানুষ কত পরিবেশ সিচুয়েশনের মধ্যে আছে, সেখান থেকে আমি টিকে আছি। তো আমার জীবনের মধ্যে আসলে পরাজয় মানে খুব একটা বড় কিছু না। পরাজয় that means failure is the part of our life. Okay, definitely you know that failure is the pillar of success, and also it's a part of our life. জীবনের একবারে সবাই যে as our life is not a bed of roses, so definitely we have to struggle a lot. So another একটা বিষয় আছে, মনে রাখবেন মানুষ কিন্তু আপনার সংগ্রাম দেখবে না, তাহলে কি দেখবে? মানুষ দেখবে আপনার সফলতা, আপনি কতটুকু সফল হয়েছেন, এইটা কিন্তু মানুষ দেখবে, তাই না? তো এখন কথা হচ্ছে আমি সফল হব কিভাবে? আমি রিসেন্টলি খুবই একটা জিনিস এই কোর্সটা করাতে যে যারা আমার সাথে যোগাযোগ করেছে, যাদের সাথে সরাসরি কথা হচ্ছে, তারা কোনো এক অদ্ভুত কারণে তারা কিন্তু আসলে অধিকাংশ নাই তারা নাই। তাদের একটা বড় প্রবলেম হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, আমি এটা বলবো, মানে মনস্তাত্ত্বিক একটা মনের ভয়। সেটা হচ্ছে যে আমি তো সবসময় ধৈর্য ধরে রাখতে পারি না, আমি তো আগ্রহ ধরে রাখতে পারি না, আর আমার দ্বারা কি হবে, আমি কি পারবো? এই যে মানে কনফিডেন্টের যে অভাবটা, ঘাটতি, ল্যাক অফ কনফিডেন্স, এইটার কারণে তিনি পিছায় যান। মানুষ যখন আত্মবিশ্বাসী হয়, আত্মপ্রত্যয়ী হয়, তখন সে এক ধাপ এগিয়ে যায়, বাকিটা তার চেষ্টা প্রচেষ্টা। কারণ মানুষ যখন যত বেশি আত্মপ্রত্যয় হয়, তখন সে তত বেশি অ্যাক্টিভ হয়, প্রোডাক্টিভিটি তার বেড়ে যায়, তখন সে অনেক বেশি কাজ করতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিজের প্রতি বিশ্বাস, সেলফ বিলিভ আর কি, যেটা বিলিভিং ইন ইউর সেলফ ইজ দ্য ফার্স্ট সিক্রেট অফ সাকসেস। আমরা সবাই সফল হতে চাই, সফল হওয়ার ক্ষেত্রে আমরা খুঁজি যে আমার কি ল্যাকিং আছে। সবচেয়ে বড় ল্যাকিং হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস। যারা এই নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করতে পারে, তারা দেখা যায় যে লেখাপড়া না জানলেও সংসদ সদস্য হয়ে যেতে পারে। আপনি কি কখনো এরকম সংসদ সদস্য দেখেছেন খোঁড়ায় খোঁড়ায় পড়তেছে, মাননীয় সংসদ, আমি Absolutely, যদিও স্যার, এগুলা দেখছি। দেখি নাই, তবে আমাদের হিস্ট্রি বা আমাদের মানে জানা মতো যত মানে স্বর্ণাক্ষরে যাদের কথা লেখা আছে, বা আমরা পিএইচডি করি, যত যত বড় বড় দার্শনিক আছেন, অনেকেই দেখা গেছে আপনার স্কুলের ধারে কাছেও যান নাই বা টাকার অভাবে পড়তে পারেন নাই। ডেফিনেটলি, কিন্তু তাদের যেটা ছিল আত্মবিশ্বাস, নিজেরকে জি। ভেতরে অনুধাবন করা। এর আগে বলেছিলাম যে আমি আপনি কি, সেটা অনুধাবন করার চেষ্টা করা, যে আমার ভিতরে যে প্রতিভা নামক ইয়াটা আছে, এটাকে বিকশিত করা। আমি মাহমুদুল হাসান খান একটা সময় আমার খুবই মানে ফ্লুয়েন্সি ইংলিশ না থাকার কারণে এবং ফনেটিক্স এ খুব এক্সপার্ট না হওয়ার কারণে আমি একটা সময় ভাবতাম যে আমি ইংলিশ শিখালে মানুষটা হাসবে, বা আমি এটা কিভাবে শিখাবো, মানুষটা আমাকে কি মনে করবে। তো পরবর্তীতে যখন দেখলাম এই নিজের ভিতরে যে আরে আমি তো চমৎকার ভাবে অন্যকে বোঝাতে পারি, আমি যতটুকু পারি এটাই তো। সবাইকে যে ইউনিভার্সিটি টিচার হবে এমন তো না, কেউ প্রাইমারি টিচার হবে, কেউ হাই স্কুল টিচার হবে, কেউ কলেজ টিচার হবে, আমি না হয় প্রাইমারি টিচারই হলাম। প্রাইমারি টিচার হয়েও যদি হাজারো মানুষকে করতে পারি, তাহলে এটা তো আমার একটা সাকসেস।
সবার ক্ষেত্রে একই অবস্থা, প্রত্যেকের মধ্যে জায়গা থেকে একটা পটেনশিয়ালিটি আছে, এটাকে রিয়েলাইজ করা, অনুভব করা, ভেতরের মধ্যে যেটা আছে সুপ্ত প্রতিক্রিয়াটাকে এটাকে দেখার চেষ্টা করা। তো আপনি যখন অনেক স্ট্রাগল করে এরকম অনেক কাটা সংকীর্ণ বাধা বিপত্তি পাড়ি দিয়ে যখন সফল হবেন, বলবেন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, জীবনের লাইফের মধ্যে যে ম্যাচটা আছে এটা আমি সফল হয়েছি, জয় লাভ করেছি, মানুষ তখন হেসে হেসে বলবে দিস ইজ টু ইজি। মানুষ বলবে আরে এটা তো কোনো ব্যাপার নাকি, এটা তো সবাই পারে, কিন্তু সে কিন্তু নিজে পায়নি। সো পিপল ওন্ট সি ইউর স্ট্রাগল, মানুষ আপনার সংগ্রাম দেখবে না, দে উইল অনলি সি ইউর সাকসেস। সো সেই জায়গা থেকে, বাট উইদাউট স্ট্রাগল ইউ ওন্ট অ্যাচিভ ইউর গোল। আপনার স্ট্রাগল ছাড়া আপনি কিন্তু আপনার সাকসেসটাকে অর্জন করতে পারবেন না। দুনিয়াতে বাপের মানে রেখে গেছে এটা দিয়ে সে পরে করে খাচ্ছে, এরকম লোকের সংখ্যা খুব কম। সবাই নিজের যোগ্যতা দক্ষতা দিয়েই কিন্তু বড় হয়, তাই না? সো এই জায়গা থেকে ডোন্ট গিভ আপ ইউর হোপ, আপনার হতাশ হওয়ার বা আশা হারানোর কোনোই কারণ নাই। উই হ্যাভ টু ট্রাই আগেইন অ্যান্ড আগেইন, আমাদেরকে বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, আপনি যখনই বলবেন আমি তো পারবো না বা আমার দ্বারা তো হবে না, যতক্ষণই এটা বলবেন তখনই আপনি একদম পিছিয়ে যাবেন। আর যখনই আপনি নিজের মধ্যে এটা বলবেন যে আমার দ্বারা হবে, আমি পারবো, তখন আপনি একদম আগায় যাবেন, অর্ধেক আগায় যাবেন এই নিজের মধ্যে এই বিশ্বাসের দ্বারা, না আমার দ্বারাই হবে, আমিই পারবো। Okay, that's all. Okay, another slide. Focus on your strength. প্রত্যেকের একটা করে স্ট্রেংথ থাকে, একটা শক্তি থাকে, এইটা পরে আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ। আপনার শক্তিটা কোথায়, আপনি কি পারেন? এই যে আমার ক্ষেত্রে আমি চমৎকার ভাবে অন্যকে বুঝাতে পারি, মোটিভেট করতে পারি, দিস ইজ মাই স্ট্রেংথ, এটা আমার স্ট্রেংথ। আপনার কি স্ট্রেংথ আছে? আইডেন্টিফাই ওয়ার ইউ কুড ইউজ সাম ইমপ্রুভমেন্ট। আপনি একটু খুঁজে বের করেন যে আমার কোন জায়গাটা ইমপ্রুভ করা দরকার, কোন জায়গাটা ল্যাকিং রয়েছে। হায়ার দ্য স্কিলস ইউ ল্যাক, যে জায়গায় আপনার ঘাটতি রয়েছে, ল্যাকিং রয়েছে, সেটাকে আপনি কোর্স করেন, হায়ার করেন, আপনার যে যে প্রবলেম গুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করেন। ওকে, সেট স্পেসিফিক গোল, আপনি একটা লক্ষ্য স্থির করেন। আমরা ইংলিশ শিখি, কেন শিখি জানিও না। দেখা যাচ্ছে যে গতকালকে এক ভাই আমাকে বলতেছিল যে স্যার আমি ঠিক আছে ইংলিশ তো আপনার বেসিকটা একবার একটু দেখলাম, এখন ঠিক আছে আমি একটু অন্য একটা কোর্স করি। মানে অন্য কোর্স বলতে উনি ভূমি জরিপের কোর্স করেন। আমি তো মাল্টি প্ল্যাটফর্মের সাথে ইনভলভ আছি, আমাদের কমিয়ত ক্লাব একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে বিভিন্ন ধরনের হয়। তো তখন এটা বুঝালাম যে আপনি তো 2 দিন পরে হচ্ছে দুবাই যাওয়ার জন্য চিন্তায় আছেন, আপনি এই মুহূর্তে আপনাকে ইংলিশটা শেখা দরকার, আপনি 3 মাস পরে আবার কেন ইয়ে করবেন? আপনি দ্যাট মিনস হি ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক গোল, তার কিন্তু আসলে স্পেসিফিক গোলটা এখনো সেট করতে পারেনি। সো ইউ হ্যাভ টু সেট আ স্পেসিফিক গোল, আপনাকে একটা স্পেসিফিক গোল সেট করতে হবে যে আমার গোলটা কি। সেক্ষেত্রে এটা অন্য কোনো একদিন যদি কোনো একটা মোটিভেশন ক্লাসের মধ্যে সেই গোলটা সেট করার পরে এটাকে আপনাকে ভাগ করে ফেলতে হবে। আপনি 5 বছর পরে কোথায় নিজেকে দেখতে চান ভাবছেন, ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। এই 5 বছরটাকে 5টা বছরে ভাগ করে ফেলুন, যে 1 বছর করে 1 বছরে আমি এত দূর যাবো, 2 বছরে এত দূর যাবো, 3 বছরে এত দূর, 4 বছরে এত দূর। 1 বছরটাকে আপনি 12টা মাসে ভাগ করে ফেলেন, যে আমি প্রতি মাসে এত দূর করে আগাবো, এত স্পিডে আগাবো বা এতটুকু কাজ করবো। ওই মাসটাকে সপ্তাহে নিয়ে আসেন, সপ্তাহকে দিনে, যে আমাকে দিনে অন্তত এতটুকু কাজ করতে হবে। দিনে যদি এতটুকু কাজ হয়, সপ্তাহে এতটুকু হবে, সপ্তাহে এতটুকু হলে মাসে এতটুকু হবে, মাসে এতটুকু হলে বছরে এতটুকু হবে, বছরে এতটুকু হলে 5 বছরে এতটুকু হবে। সো আমি আমার গোলটাকে অ্যাচিভ করার জন্য 5 বছর পরে এরকম জায়গায় ঠিক আছে। সো আপনি যখন একটা গোল সেট করবেন, সেটাকে অ্যাপ্লাই করতে যাবেন, বাস্তবায়ন করতে যাবেন, দেন ইউ উইল ফেস সাম চ্যালেঞ্জেস। আপনি কিছু চ্যালেঞ্জেস, প্রতিবন্ধকতা কি করবেন, ফেস করবেন। ওরা বুঝতেছি না, মনোযোগ থাকে না, পরিবেশ ভালো না, আমি ভাবছিলাম যে সব তো হয়ে যাবে, এখন তো অনেক কিছু হচ্ছে না, আমি একভাবে ভেবেছিলাম আরেকভাবে হচ্ছে। এই যে মনে করেন আমি আমার গ্রুপের মধ্যে 380 জন প্লাস জয়েন করে লিভ নিতে নিতে 320 জন আছে, সেই 320 জনের থেকে 20 জনও জয়েন করে না। এটা একটা চ্যালেঞ্জেস, এটা একটা চ্যালেঞ্জ, বাট আই হ্যাভ টু এমব্রেস দ্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আলিঙ্গন করে নিয়ে এটাকে ফেস করতে হবে, ওভারকাম করতে হবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। এগুলো হচ্ছে জীবনের মানে একটা চ্যালেঞ্জ, জীবনের একটা পার্ট। সো আইডেন্টিফাই ইউর স্ট্রেংথ। বিনামূল্যে কিছু মোটিভেশন দিয়ে এই মোটিভেশন গুলো পেতে কিন্তু আপনাকে অনেক টাকা খরচ করা লাগতো, ঠিক আছে? আশা রাখি এটা আপনার জীবনের জন্য অনেক কাজে লাগবে। So do you have any question? This is our question period. So if you have any question, then you can feel free to ask me any question, any kind of question. Yes, sir. I'm here to answer your question.
স্যার আসলে আপনার কোর্সটা অনেক ইন্সপিরেশন পাওয়া যাচ্ছে। একটা বিষয় হচ্ছে যে কোনো কিছু থেকে আসলে লোকসান বলে কিছু হয় না। যেমন আপনার প্রথমে যেগুলা শিখালেন টুকটাক আমার ধারণা আছে, বাট আমি এই মডাল অক্সিলারিটাকে আমি মডেল হিসেবে উচ্চারণ করতাম। এটা আমার খুব ভালো ভালো লাগছে যে এটা মডাল, এটার প্রোনাউন্সিয়েশনটা হবে মডাল অক্সিলারি। এবং আমি গত ক্লাসে একটা চমৎকার ইংরেজি শিখছিলাম, যেমন দি এর ব্যবহারটা। এটা আমি আসলে নিজেই কনফিউশনে ছিলাম যে কোথায় দি কোথায় দা বসে। তো এটা আমার খুবই ভালো লাগছে যে যখন এটা ভাওয়েলের আগে উচ্চারণটা হবে, আহ, আমি আবার ভুলে দি গেছি, দি। দি হ্যাঁ, এবং কনসোনেন্টের আগে উচ্চারণটা দাদির হবে সিবি, দাদির সিবি মনে রাখবেন, হ্যাঁ, দাদির সিবি, দা ইয়েস, দাদির সিবি, তাহলে দা হচ্ছে কনসোনেন্ট আর দি হচ্ছে, স্যার, জি, ইয়েস স্যার। ভাওয়াল। এরকম এরকম বেশ কিছু টুকিটাকি জিনিস শেখা যায়, যেটা আমার মনে হয় প্রত্যেকেরই দরকার। এবং এটা বহুদিন চর্চা নাই এরকম ভাবে। তো এগুলা দেখলে আবার একটা রিফ্রেশ হয়ে যাচ্ছে এবং অ্যাবসলিউটলি অনেক সুন্দর মনে হচ্ছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সেই জন্য আপনাকে অনেক Thank you, thank ধন্যবাদ। you. মানে আপনাদের মতো যারা মনে করেন পারেন, তার মনে হচ্ছে যে না ঠিক আছে, আমি যতটুকু পারি যথেষ্ট, আমার স্পোকেনের দরকার নেই, তাদের জন্য এই 5টা ক্লাসের মধ্যে মোটামুটি একটা টাচ, যেমন আজকে মনে করেন টু হ্যাভ ভার্বের যত রকমের ব্যবহার হতে পারে সবগুলো আপনার সামনে দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝতে পেরেছেন স্যার? জি জি স্যার, অবশ্যই। জি। আর আগামী দিনে পুরো টেন্সটাই দিয়ে দিব, পুরো টেন্স। জয়েন করেন, ইনশাআল্লাহ আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ক্ষেত্রের মধ্যে ওই যে যেগুলো পড়াইছি এগুলোই থাকবে, এগুলো দিয়ে আপনার জেনের মধ্যে কত সহজে আপনি, ইয়েস স্যার। আপনার যদি স্টুডেন্ট থাকে তাকে বোঝানো, অথবা নিজের মধ্যে, যেটা আমরা 10-12 বছর পড়ার পরেও এখন পর্যন্ত অনেকে কনফিউজড হয়ে যায় আসলে এটা কোন টেন্সে পড়তেছে। ইয়েস স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি আমিও একটা টিচিং প্রফেশনের সাথে জড়িত আছি। আমি আসলে আমার কোচিং সেন্টার আছে, কিন্তু আপনার এখানে একটা জিনিস শিখলাম যে ইন্সপায়ারেশনটা একটা বড় প্রয়োজন। যেমন বাচ্চারা আমি বোঝাচ্ছি মনোযোগ দিচ্ছে না, কিন্তু আপনি যে ইন্সপিরেশনের কথাগুলো বলেন এগুলো আসলে আমাকে অনুপ্রাণিত করছে। তো এগুলা আমি এভাবে ইনশাল্লাহ চেষ্টা করব আমার স্টুডেন্টকে বোঝানোর জন্য। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এই তো নিজের আত্মতৃপ্তি এতটুকু, আমার দ্বারা একজন উপকৃত হচ্ছে, হচ্ছে এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে। ওকে, দ্যাটস গ্রেট। আসলে আমরা তো এর আগে অসংখ্য ব্যাচ পড়েছি দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে, বাকি ওনারা আলেম আর কি। এখন নিজে সে যেহেতু আমি মানে কি মেয়ের ঘরের পিসি, মানে কোনের ঘরের পিসি বরের ঘরের মাসি, এরকম একটা অবস্থা আর কি। অর্থাৎ হচ্ছে জেনারেলও পড়েছি, ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট। বাকি আই ডিডন্ট কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। আবার ইয়ার ক্ষেত্রেও মাদ্রাসাতে দারোয়া দিয়ে শেষ করছি। তো আমি পরবর্তীতে উলামায়ে কেরাম থেকে একদম বেসিক লেভেল থেকে কিভাবে স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত শেখানো যায় এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। অসংখ্য স্টুডেন্ট বিশ্বের বিভিন্ন প্রান্তের মধ্যে আছে আর কি। তো মনে হলো যে আমাদের জেনারেল দেশের সর্বস্তরে যেহেতু আমি খেদমত আঞ্জাম দিব, তো সেই ক্ষেত্রের মধ্যে এমনি সামনে ইনশাল্লাহ চেষ্টা আছে একটা ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড হলে এটাকে আরো কিভাবে প্রাণবন্ত করা যায়, আরো কিভাবে সারা বাংলাদেশের জন্য ইজি করা যায়, এই মেথড গুলো, এই কয়েকটা জিনিস জানলে বাংলাদেশের মধ্যে আমাদের স্টুডেন্টরা ইনশাল্লাহ IMGPA 5 এটা আর বলবে না ইনশাল্লাহ। আজকে কিন্তু আমাদের এটা গেছে যে আমি জিপিএ 5 পেয়েছি, পেয়েছি এটা কোন টেন্সে পড়ে বলেন? যে জিজ্ঞাসা করছে যে আমি জিপিএ 5 পেয়েছি, এটার ইংলিশ করেন, এখন সে বলছে IMGPA 5, মানে IMGPA 5 মানে জিপিএ 5। IMGPA 5 মানে আমি হই জিপিএ 5। অথচ জি স্যার, বিষয়টা হচ্ছে অ্যাবসলিউটলি। আমি জিপিএ 5 পেয়েছি, গেট গট আই গট হ্যাভ গট জিপিএ 5। I have got GPA 5, যেটা ইয়েস আজকে স্যার। আমরা পড়েছি, হ্যাঁ আমি জিপিএ 5 পেয়েছি, I have got GPA 5। সো এইটাকে I am GPA 5 এখন হচ্ছে সে বুঝার না থাকার কারণে। তো আশা রাখা যায় এইভাবে যদি ইয়াতে মানে প্রচলন হয়ে যায় সব স্কুলগুলোতে, কারণ আমরা যে গতানুগতিক যেভাবে একটা প্যাসেজ পড়লাম, এন্ড প্যাসেজের রিলেটেড জিনিসগুলোকে হৃদয়ঙ্গম করার জন্য কিন্তু আসলে কিছু বেসিক জিনিস থাকতে হয়। আপনি সারাদিন যদি চাইনিজ ভাষা শুনেন তাহলেও কিন্তু চাইনিজ বলাটা কষ্ট করে যাবে, কেন বলেন তো? চাইনিজের কারণ বেসিক কিছু নিজেই তো বুঝি ভোকাবুলারি, না। গ্রামাটিক্যাল জি। টার্ম আপনার মাথায় নেই। কিন্তু আপনি একটা ইংলিশ মুভি দেখেন, একটা ভিডিও ক্লিপ দেখেন, একটা পডকাস্ট শুনেন, আপনি বুঝতে পারবেন। 100% না পারলেও 20, 30, 40, 50, 80% পর্যন্ত বুঝতে পারবেন। কেন? কারণ হচ্ছে যে এই ব্যাপারে আপনার শব্দ ভান্ডার আছে, গ্রামাটিক্যাল কিছু টার্ম আপনার মেমোরিতে আছে। Yes, ওকে, sir. আই Absolutely. থিংক আর কারো কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? Uh, আসসালামু আলাইকুম yes, sir. স্যার, এই ক্লাসগুলো ভিডিও দেওয়া হবে না?
হ্যাঁ don't ইনশাল্লাহ worry, পেয়ে যাবেন, সমস্যা নাই, সেটা পেয়ে যাবেন, দুটো পেয়ে যাবেন। জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আমাকে কিছু দেখা না দেব, টাকা পয়সা এই মুহূর্তে কম আছে, কিন্তু ভালো একটা মন দিছে, বুঝছেন? আপনাদের এই কোর্স করানোর জন্য প্রায় ধার খরচ করেও প্রায় 30,000 টাকা খরচ করে একটা ভালো এর আগে ল্যাপটপটা প্রচুর ডিস্টার্ব করছিল, এখন একটা পিসি সাজাইছি, আর নতুন করে ওয়াইফাই নিয়েছি, এ করেছে। বাকি যাই হোক, দেখা যাক আল্লাহ তাআলা কি করায়। আর সামনে চিন্তা আছে একটা ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড করে ফেলতে বলে, রুমে একটা স্টুডিও করে সেভাবে যাতে আরো প্রাণবন্ত করে ক্লাস নেওয়া যায়। আর এগুলো আপনার পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে sorry. So thank you very much for joining with me and stay with me at the end of this class. So inshallah, see you next class. Till then, good night and Allah Hafiz. If you have any inquiry or any, do you need any information, then you can knock me personally. Okay. সামনের ক্লাসটা কয় তারিখে স্যার Sorry, sir. সামনের ক্লাসটা কবে স্যার